ইরফান জায়গা প্রস্থান করে। মায়েরা বেশ অনেকক্ষণ সেখানে বসে থাকে। আজ তাকে তার সৎ বাবা অনেক কথা শুনিয়েছে। বাড়িতে মেহমান এসেছিল, তাই তার মা ভালো ভালো পদ রান্না করছে। মায়েরা তাদের টেবিলে বসে পেট ভরে খেয়েছিল। আর মাত্র দুবার খেলে খাওয়া শেষ হতো। তখনই তার সৎ বাবা তার প্লেট উল্টে ফেলে চিৎকার করে বললেন, এই জীবনে খাসনি? তোকে বিদায় করতেই মানুষদের আসতে বলছি, তারা আসার আগে তুই খাবার খেয়ে নিলি। এই বাড়ি থেকে বিদায় হবি না তুই? পিতে গিলতে খুব মজা লাগে, তাই না? মায়েরা মুখ ভর্তি খাবার নিয়ে মাথা নিচু করে বসে রইল। চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। এই জীবনটা আল্লাহ রেখে দেওয়া মায়েরার এত কষ্ট। সে কেন মরে যায় না? কবে মরবে? আর তার হায়াত এখনও কেন শেষ হলো না? তার সৎ বাবা সেখান থেকে প্রস্থান করলো। মায়েরা এক দৌড়ে বাইরে বেরিয়ে মুখ ভর্তি খাবার ফেলে দিল। মুখের ভিতরে ডান হাতটা দিয়ে বমি করার চেষ্টা চালায়। পেছন থেকে তার সৎ মা তাকে টেনে ধরে। মায়েরা কাঁদতে কাঁদতে তার মায়ের বুকে ঢলে পড়ে। সে মরে যেতে চায়, সে আর বাঁচতে চায় না। কথাগুলো ভেবে মায়েরা ফুপিয়ে ওঠে। তার টাকা থাকলে সে ওই লোকটার খাবারের মধ্যে ডুবাতো, তাকে খাওয়ার খোঁটা দিল। সন্ধ্যা নামবে নামবে ভাব। মায়েরা চোখ মুখ মুছে গাছতলা থেকে উঠে বাড়ির পথ ধরে, মুখে হাসি ফোটায়। যাওয়ার পথে পরিচিত যার সাথে দেখায় কথা বলে হেসে হেসে, কাউকে আবার বাচ্চাদের মতো জ্বালিয়ে দৌড় লাগায়। ইরফান ভার্সিটি অফিসের ফাঁকে ফাঁকে সুযোগ পেলে গ্রামে চলে আসতো, তবে থাকতো না। রাত হলে আবার ফিরে যেত। বেশিরভাগ সময় শুদ্ধদের বাড়ি যেতই না, মায়েরাকে দেখেই চলে যেত। এমন হয়েছে তার বাইক ছিল না, তখন হুটহাট আসা যাওয়ার চক্করে বাইক কিনেছিল। গাড়ির চেয়ে বাইকে কমফোর্ট লাগে বলে। দেখতে দেখতে ইরফানের মাস্টার্সের ফার্স্ট ইয়ার শেষ হয়ে গেল। সেকেন্ড ইয়ারে কয়েক মাস পেরিয়ে যায়। একদিন ভার্সিটি শেষে অফিসের কিছু কাজ করে বাইক নিয়ে সোজা গ্রামে চলে আসে ইরফান। শুদ্ধদের বাড়ি যায়নি, সে মূলত মায়েরাদের বাড়ি চেনে না। এতদিন সে দিনে আসতো সবসময়, মায়েরাকে সকাল বিকেল বাইরে দেখত। কিন্তু আজ রাত হওয়া সে বুঝতে পারে না মেয়েটাকে কোথায় পাবে। সেই প্রথম যে পুকুর পাড়ে মায়েরাকে দেখেছিল, সেখানেই এসে দাঁড়ায়। অস্থির মন নিয়ে হাঁটাহাঁটি করে বিরক্ত লাগে। আর ভার্সিটিতে এক্সাম থাকায় দিনের বেলা আসতে পারেনি। রেগে ডান হাত মুষ্টিবদ্ধ করে গাছে পাঞ্চ মানে। মেয়েটাকে না দেখতে পেয়ে চরম বিরক্ত হয়। বেশ কিছু পর হতাশ হয়ে সেখানে দাঁড়িয়ে শীষ বাজায়। ধীরে ধীরে কাঁচা রাস্তা হাঁটতে থাকে, একটা গানের শীষ বাজায়। আলো ভরা কালো চোখ, কি মাধুরী গো, কি মাধুরী। হঠাৎই তার কান সজাগ হয়ে যায়, মেয়েকণ্ঠ ডাকছে শিশুওয়ালা বলে। ইরফান থেমে যায়, একটু আড়াল হয়ে দাঁড়ায়। অন্ধকার হয় তেমন স্পষ্ট দেখা গেল না, তবে চাঁদের আলোয় মায়ের মুখ দেখে চিনতে পারল সে। ইরফানের চোখে মুখে বিস্ময়। মায়েরা শিশুওয়ালা বলে ডাকছে আর এদিক ওদিক তাকিয়ে খুঁজছে। ইরফানের কাছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগলো। যাকে খুঁজছে, তার যাকে ভালো লেগে, সেই বাচ্চা মেয়েটা তার শীষ শুনে তাকেই খুঁজছে। ইরফান আড়াল থেকে বেরিয়ে এসে তবে মায়েরার দিকে ফিরে না, উল্টো ঘুরে শীষ বাজাতে বাজাতে তার বাইক নিয়ে এগিয়ে যায়। মায়েরা এমন ছেলের অভাব দেখে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, সাথে সেই শীষ। সে আবার ডাকলো, শীষওয়ালা। ইরফান এগিয়ে গিয়ে বাইকে উঠে বসে কিছুটা আওয়াজ করে বলে ওঠে, ইয়াহু। কথাটা বলে আবার শীষ বাজাতে বাজাতে বাইককে এক টান দেয়। ইরফানের কাছে মায়েরার ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং লাগে। সে সিদ্ধান্ত নিয়েই রেখেছে, মায়েরা অ্যাটলিস্ট 17-18 বছর হলে বিয়ে করবে। এতদিনে বাচ্চা মেয়ের এই ছোট বয়স থেকে বড় হওয়া পর্যন্ত তার ভেতরকার একটা নতুন অনুভূতি, এটা সূচনা থেকে ইরফান এনজয় করতে পারবে। ইরফান সেদিন শুদ্ধদের বাড়িতে ছিল। এরপর পরদিন সকাল সকাল শুদ্ধদের বাড়ি থেকে বেরিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। গ্রামের গণ্ডি থেকে বেরোনোর আগে রাস্তায় মায়েরাকে দেখে বাইক থামায়, মাথায় হেলমেট। ওভাবে গম্ভীর চোখে মায়েরাকে দেখছে। যে মেয়ে ভীষণ চঞ্চল, খই ফোটার চেয়েও মুখ বেশি চলছে মায়েরার সাথে। মায়েরা ওর সাথে হাজারো দুষ্টুমি, ওর উপর ঢলে পড়ে হাসতে হাসতে। ইরফান চোয়াল শক্ত করে মায়েরার দিকে তাকালো। এত বেশি কথা বলা মানুষ ইরফানের পছন্দ নয়। শুধু পছন্দ নয় এমন নয়,
সে এ ধরনের মানুষকে টোটালি সহ্য করতে পারে না। স্কুল লাইফে এমন অনেক চঞ্চল মেয়ে বা ছেলে তার সাথে কথা বলতে আসলে সে মুখ ফিরিয়ে রাখত। কেউ বেশি কথা বলে তাকে থাপ্পড় মেরে দিত। এজন্য ইরফানকে অনেকে বিরক্ত চোখে দেখতো। ইরফান সেসবকে পাত্তা দিত না। শুদ্ধের ব্যাপারটা আলাদা। ছোট থেকে শুদ্ধের সাথে একসাথে বড় হয়েছে। শুদ্ধ একা একা কথা বলে, ইরফান কখনো চুপ থাকে নয়তো রেগে জায়গা প্রস্থান করে। তবে শুধুমাত্র শুদ্ধ তার সয়ে গিয়েছে অনেকটা বড় হওয়ার পর। ক্লাস 6 থেকে এইচএসসি পর্যন্ত শুধু ভালোই মার খেয়েছে ইরফানের হাতে বেশি কথা বলার জন্য। ইরফান বিচারও বসতো, তার বাবা বকতো শুদ্ধর মারার জন্য। ইরফানের মাঝে তেমন কোনো হেলদোল দেখা যায়নি। তারেক নেওয়াজ শুদ্ধকে ইরফানের পিছে না লাগতে নিষেধ করতো। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে মাথা নাড়তো, কিন্তু সুযোগ পেলে আবার ইরফানের পিছে লাগতো। মায়েরা বাচ্চা হয়ে ইরফান প্রথমে মুখ ফিরিয়ে নিয়েছিল মায়েরা থেকে। সে কি করে ওই হাঁটুর বয়সী মেয়েকে ভালোবাসতে পারে, কি করে মানবে তোকে। কিন্তু মনের সাথে যুদ্ধ করে টিকতে না পেরে মায়েরাকে মানার জন্য একটা বৈশিষ্ট্য খুঁজছিল যেন সে মায়েরাকে মানতে পারে। এরপর ইরফান মায়েরার প্রতি ফিলিংসকে আশকারা দিয়েছিল একমাত্র মায়েরার শান্ত স্বভাবের জন্য। সে যতদিন মায়েরাকে দেখেছে, মায়েরা ভীষণ শান্ত হয়ে একা একা চুপচাপ থাকতো। আজ হঠাৎ মায়েরার এমন রূপ দেখে ইচ্ছে করলো মেয়েটাকে থাপড়িয়ে এসব বাজে স্বভাব চেঞ্জ করতে। ভাবনার মাঝে মায়েরা দৌড়ে এসে ইরফানের বাইকের সামনের চাকার সাথে ধাক্কা খায়। ডান পায়ে ব্যথা পেয়ে চিল্লিয়ে ওঠে, এই কোন বেয়াদব রে আমার পা। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে চোয়াল শক্ত করে মায়েরা দিকে চেয়ে আছে। মায়েরা ইরফানের দিকে তাকালো, দেখলো মাথায় কালো হেলমেট, যার ফলে মুখ দেখতে না পারে না। গায়ে কালো শার্ট, কালো প্যান্ট, হাতে ঘড়ি কালো, কালো বা জুতো কালো, বাইকও কালো। মায়েরা মাথায় হাত দিয়ে বলে, ওরে আল্লাহ, এ তো দেখি পুরোই কালা মামা। তা কালা মামার সাথে সাথে কি কানা মামা হয়ে গেছেন, চোখে দেখেন না? ইরফান চিৎকার করে বলে ওঠে, শাট আপ। মায়েরা ভয়ে কেঁপে ওঠে, দৌড়ে রাস্তার অপর পাশে চলে যায়। ইরফান এক সেকেন্ডও সময় নষ্ট না হয় হাওয়ার বেগে বাইক নিয়ে জায়গা প্রস্থান করে। রাগের চোটে বাইকের স্পিড বাড়ায়, দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে বলে, স্টুপিড গার্ল, আই সোয়ার আই উইল ফরগেট ইউ। ইরফান বাড়ি ফিরে হন হন করে তার ঘরে চলে যায়। তার ক্যামেরা আর ল্যাপটপ দুটোই হাতে নিয়ে সমানে আশ্রয়। ওই স্টুপিডকে দিয়ে এই দুটো ভরে গেছে। রাগে ল্যাপটপ আর ক্যামেরা দুটোই একদম গুঁড়ো করে ফেলে। শুদ্ধ ইরফানের বাসায় এসেছিল, সে ম্যাচে থাকে। যদিও তার মামা এখানে থেকে পড়াশুনো করার কথা বলেছিল, অনেক জোর করেছিল, শুদ্ধ মানেনি। ব্যাপারটা তার কাছে ভালো লাগে না। আর ভার্সিটি নেই, তাই সে ইরফানদের বাসায়। কিন্তু ইরফান ঘরে এসে ইরফানকে ল্যাপটপ আর প্রাণের ক্যামেরা ভাঙতে দেখে শুদ্ধ দৌড়ে গিয়ে ইরফানকে সাপটে ধরে অবাক হয়ে বলে, এই ইরফান, এগুলো কি করছিস? হায় রে, তোর এত স্বাদের বাচ্চাটাকে মেরে ফেললি। ইরফান শুদ্ধর কলার ধরে চিবিয়ে চিবিয়ে বলে, ও কেন এসেছিল আমার সামনে? ওকে আমি টলারেট করতে পারবো না। এখন আমার কি হবে? শুদ্ধ অবুঝের মতো ইরফানের দিকে চেয়ে থাকলো। কার সাথে আবার কি ঘটিয়েছে এ? ইরফান শুদ্ধকে ছেড়ে তার ঘরের ভেতরে আরেকটা ঘরের ভিতরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। ভেতর যা যা ছিল সব টেনে টেনে ছিঁড়ে ফেললো। সবগুলো ঘরের মাঝখানে এনে পকেট থেকে একটা লাইটার বের করে সব জ্বালিয়ে দেয়। থাই খুলে দেয়, তবুও বদ্ধ করে ধোঁয়া সব বেরিয়ে যেতে পারে না। দরজার ওপাশ থেকে শুদ্ধ দরজা ধাক্কাতে ধাক্কাতে বলে, ইরফান, কি করছিস? দরজা খোল, কি আছে এখানে? কি পোড়াচ্ছিস? ইরফান একটা কথা বলল না। যতক্ষণ সব পুড়ে ছাই হয়ে না যায় ততক্ষণ ইরফান সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সব পুড়ে ছাই হয়ে গেলে ইরফান ঘর থেকে বেরিয়ে এসে শুদ্ধ ইরফানকে অক্ষত দেখে স্বস্তির নিঃশ্বাস পেলে। ভেতরে উঁকি দিয়ে দেখলে কিছু নেই, নর্মাল আছে। ঘরের মাঝখানে ছাইয়ের স্তূপ। ইরফান তার বেডের উপর জুতো পায়ে নিয়ে চিৎপাটা হয়ে শুয়ে পড়ল, চোখ বুজে নেয়। শুদ্ধ ইরফানকে কিছু বলতে তার আগে তারেক নেওয়াজ এসে দেখে ল্যাপটপ আর ক্যামেরার এই অবস্থা দেখে বিস্ময় দৃষ্টিতে তাকায়। ক্যামেরা যাক, বাট ল্যাপটপে কত ডকুমেন্ট ছিল। ভীষণ রেগে যান তিনি। ইরফানকে অনেক কথা শোনান। ইরফান শুনছে কিনা তবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। ল্যাপটপ ভাঙার কারণে ইরফানের ব্যবসায় কিছু লস হয়। তারেক নেওয়াজ এরপর থেকে ইরফানের পার্সোনাল ল্যাপটপ থেকে অফিসের আর তার ল্যাপটপে কালেক্ট করে রাখে।
এই ছেলে পাগলের জন্য আর কত কি করবে কে জানে। ইরফান সেদিনের পর আর গ্রামে যায়নি বললে চলে। তার কানে এসেছিল মায়েরার বাবা মায়েরাকে বিয়ে দিতে চায়। কথাটা শুনে ইরফানের ইচ্ছে করলো সেই বাপকে গিয়ে কুরবানি দিয়ে আসতে। এরপর ইরফান গ্রামের সেই একটি পরিচিত ছেলেকে মায়েরার একটা পিক দেখিয়ে বলে এর জন্য পাত্র আসলে তাকে যেন খবর দেওয়া হয়। ইরফান মায়রার ব্যাপারে কিচ্ছু শোনেনি কখনোই, এমনকি নামটা পর্যন্ত জানে না। মায়রার বৈশিষ্ট্য জানার পর তো আরও রাগ হতো মায়রার কথা মনে পড়লে। বেশ কয়েক মাস পর ইরফান আর শুদ্ধ মাস্টার্স কমপ্লিট হয়ে গেলে তারা ভার্সিটিতে অ্যাপ্লাই করে। রেজাল্ট ভালো থাকে তারা পাবলিক ভার্সিটির লেকচারার হয়ে যায়। ইরফান ব্যবসায় ফোকাস করে পুরোপুরি। মূলত মায়েরা সেই কথাকে কেন্দ্র করে সেই ব্যবসায় এত মন দিয়েছে, নয়তো এক্ষুনি ব্যবসায় হাত দিত না। ইরফান আজ গাড়ি নিয়ে গ্রামে এসেছে, মায়েরার জন্য এসেছে। মেয়েটা বাচ্চার সাথে চঞ্চল, মনে পড়লে যেমন রাগ হয় তেমনই খারাপ লাগে। নিজের মনকে মানাতে না পারে আবার সেই অপছন্দের মেয়েটার জন্যই এসেছে। আগের ক্যামেরা ভাঙার পর সেম আর একটা ক্যামেরা কিনেছে। সে তার মনকে থামাতে পারছে না, মানতে পারছে না। বিকেলের রোদ এসে পড়ে, কিছু প্রকৃতিটা কিছু শীতল হয়। ইরফান গাড়ি স্টার্ট করে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। পরনের সাদা শার্ট, শার্টের হাতা কোনোই পর্যন্ত যত্নে ভাঁজ করে রাখে। কালো প্যান্ট, মুখের কালো মাস্ক, এক হাতে ক্যামেরা আর এক হাতে বাড ফ্লাওয়ার। মায়েরাকে দেখার পরেই ইরফান অনলাইন থেকে বাড ফ্লাওয়ার বীজ কিনে সে বেশ কসরত করে অনেকগুলো গাছ বড় করে তার মাঝে দুটো বাড ফ্লাওয়ার গাছের ডাল ছিঁড়ে এনেছে। যে ডাল দুটি দুপাশে সারিবদ্ধভাবে মোট 8টি করে বাড ফ্লাওয়ার। ইরফান এগিয়ে যায়। খুব বেশি খুঁজতে হয় না মায়েরাকে। ভাগ্যক্রমে মায়েরাও আজও সবুজ জামা পরেছে। ইরফান মায়েরার দিকে শীতল দৃষ্টিতে তাকালো। তবে একটু পর মায়েরার দৃষ্টিতে বিরক্ত ভর করে মায়েরার চঞ্চলতা। মায়েরা বেশ কয়েকজন বাচ্চার মাঝে খেলাধুলো করছে, পায়ে ধুলো মাখা। ইরফানের ইচ্ছে করলো আগে একে ঠাটিয়ে ইচ্ছে মতো থাপ্পড় মানুষ বানাতে। মায়েরার বয়স তখন 14 বছরের একটু বেশি। মায়েরার দেহের গড়ন খুব বেশি চিকন নয়, আবার খুব বেশি মোটাও নয়। বয়স কম হলেও মায়েরার গ্রোথ ভালো থাকায় মায়েরাকে অন্যদের চেয়ে বেশ বড়ই লাগে। ইরফান নিজের বিরক্তি নিজের মাঝে চেপে একটা 5 বছরের বাচ্চা হাতে বাডফ্লাওয়ার ডাল হাতে দিয়ে মায়েরার হাত দিয়ে দেখিয়ে দেয়, আর এটা বলে মায়েরাকে দিয়ে পকেট থেকে বেশ কয়েকটি চকলেট বাচ্চাটির হাতে দেয়। তার কথা যেন না বলে। বাচ্চাটি সব মেনে নিয়ে মায়েরার দিকে দৌড় দেয়। ইরফান সোজা হয়ে দাঁড়ায়, মায়েরার দিকে তাকায়। মেয়েটা ঘেমে গিয়েছে, তবু লাফঝাপের থামানোর গন্ধ নেই। ইরফানের বিরক্ত মাত্রা বাড়ছে, বই কমছে না, সাথে রাগ হচ্ছে। মেয়েটা শান্তশিষ্ট হলে খুব কি ক্ষতি হতো? বাচ্চা ছেলেটি মায়ের হাতে বাডফ্লাওয়ারের ডাল দুটো ধরিয়ে দিল। মায়েরা বাচ্চাটির হাত থেকে সেগুলো নেয়। ভুরু কুঁচকে বলে, এগুলো কে দিল তোমাকে? বাচ্চাটি বলতে গিয়েও থেমে যায়। বাচ্চা ছেলে, তাকে একজন চকলেট দিয়ে বলতে নিষেধ করছে, সে বলবে না। তাই কিছু না বলে দৌড় দেয়। মায়েরা ডাকলেও শোনে না। মায়েরা অবাক হয়ে যায়। হাতের ডাল দুটির দিকে দিকে তাকালে অবাক হয়ে যায়। এত ইউনিক জিনিস এর আগে দেখেনি। মায়েরার মনে হলো ডালে ধরে থাকা সবুজ পাতাগুলো এক একটা মুড়িয়ে মুড়িয়ে নিখুঁত হাতে বানানো টিয়ে পাখি। এর মাঝে প্রাণ নেই, তবে ভীষণ সুন্দর। তার মনে হলো টিয়ে পাখির মতো দেখতে এই টিয়ে ফুলগুলো এক্ষুনি তার সাথে কথা বলবে, বলবে বলবে ভাব। মায়েরার মুখে হাসি ফুটে ওঠে। তার পাশে থাকা বান্ধবীদের দেখায়। সকলে অবাক হয়। মায়েরা তার বান্ধবীদের রাস্তা থেকে নেমে একটি মাঠে যায়। সেখানে মানুষজন তেমন নেই। এরপর সেখানে ঘাসের উপর পা ভাঁজ করে বসে। তার দুপাশে তার বান্ধবীরা বসে। মায়েরা খোপা কলা চুলগুলো খুলে যায়। কিছুটা চুল সামনে হেলে পড়ে। মুখে হাসি, দু হাতে বাডফ্লাওয়ার। ইরফান দূর থেকে মায়েরার প্রতিটি ভাবভঙ্গি তার ক্যামেরা বন্দি করে রাখে। ইরফানের চোখে মুখে মুগ্ধতা, ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি। মায়েরার পানে মুগ্ধ দৃষ্টি নিবন্ধ রেখে বিড়বিড় করে, জীবন্ত বাডফ্লাওয়ার করে ঘুমন্ত বাডফ্লাওয়ার, সো কিউট। হঠাৎ ইরফানের মুখ থেকে হাসি মিলিয়ে যায়। মায়েরার দিকে চেয়ে চোখ মুখ মুহূর্তে কেমন শক্ত হয়ে যায়। মায়েরা তার হাতে থাকা ডাল থেকে বাডফ্লাওয়ারগুলি একটা একটা করে ছিঁড়ে তার বান্ধবীকে দিচ্ছে। ইউনিক জিনিস, তার ভীষণ কিউট। মায়েরা সবাইকে ভাগ করে দিল। সবশেষে তার কাছে থাকলো 3টা।
সেগুলো তার হাতে নিয়ে সবাইকে টাটা বলে মাঠ থেকে রাস্তায় উঠে আসে। ইরফান চোয়াল শক্ত করে মায়েরার দিকে চেয়ে আছে। সে ভালোবেসে তার বার্ড ফ্লাওয়ারগুলো জন্য এগুলো এনেছে, তার এই স্টুপিডকে তার ভালোবাসা সবার মাঝে বিলিয়ে দিচ্ছে। ইরফান রাগ চেপে রাখতে পারে না, সর্বশক্তি দিয়ে হাতের ক্যামেরা ছুঁড়ে ফেলে। মায়েরা খুব বেশি দূরে ছিল না, ক্যামেরাটা একদম তার সামনে গিয়ে পড়ে। মায়েরা দুপা পিছিয়ে যায়, এক্ষুনি তার পায়ের উপর এসে পড়তো এটা। মায়েরা চোখ তুলে তাকালে এক অপরিচিত লোককে দেখতে পায়। মুখ দেখতে পায় না, মুখে মাস্ক থাকায় গেট আপ দেখে বুঝলো এটা শহরের ছেলে। আর ক্যামেরাটাও এদিক থেকেই আসলো। লোকটা আর এইভাবে মায়েরা নিচু হয়ে ক্যামেরাটা তুলে ইরফানের সামনে এসে দাঁড়ায়। ইরফান দু হাত মুষ্টিবদ্ধ করে মাথা নিচু করে চোখ বুজে আছে। মায়েরা গলা ছেড়ে বলে, ভাইয়া এটা কি আপনার? ইরফানের রাগের মাত্রা বোধহয় এবার ষোলকলা পূর্ণ হলো। ভাইয়া সে তার বার্ডফ্লাওয়ারে ভাইয়া? লাইক সিরিয়াসলি? এই মেয়ে আর 2 মিনিট তার সামনে থাকলে থাপ্পড় খেতে খেতে আজ মরবে। ইরফান চোখ বুজে দাঁতে চিৎকার করে ওঠে, আউট! এত জোরে ধমকে মায়েরা কাছে আনএক্সপেক্টেড ছিল। মেয়েটা ভয়ে কেঁপে ওঠে, হাত থেকে ক্যামেরা পড়ে যায়, কোনো দিকে না তাকিয়ে দৌড় লাগে। এমনিতে অচেনা জায়গা, তবুও হেল্প করতে আসলে উল্টো কি জোরেই না ধমকটা দিল। যাওয়ার আগে মায়েরা পিছু ফিরে শব্দ করে বলে ওঠে, আদব নেই শালা বেয়াদব। ইরফান কথাটা শুনে জ্বলন্ত চোখে তাকায় মায়েরার দিকে। মায়েরা যান হাতে নিয়ে দৌড়ে প্রায় অদৃশ্য হওয়ার পথে। ইরফান দাঁতে দাঁত পিষে বলে, আই উইল কিল ইউ স্টুপিড গার্ল। মায়েরা ইরফানকে ভুলে যাওয়ার মিশনে ইরফান মায়েরাকে ভুলে যাওয়ার মিশনে নেমেছে বলতে গেলে, কিন্তু পারছে না। এত এত অশান্তি লাগে নতুন নতুন কলেজ লেকচারার হয়ে স্টুডেন্ট উপর অর্ধেক ঝাল মেটায়, মেজাজ সবসময় গরম থাকে। এ তো নতুন নয়, কিন্তু ওই অশান্তি আর নেওয়া যাচ্ছে না। ইরফান আবার গ্রামে যায় মায়েরাকে দেখতে। সেই চঞ্চল মেয়েকে দেখে ইরফানের ভীষণ রাগ হয়। সে তো এমন হ্যাবিট নিতে পারে না। এই মেয়ে তার আশেপাশে থাকলে তার অজান্তে মেয়েটার তার হাতে ঠিক যে কতগুলো মায়ের খাবে এটা ভেবে নিজের গলা শুকিয়ে আসে। সে নিজেকে চেনে, এখন কি করবে? না পারছে এগোতে, না পারছে পেছোতে। ইরফান আবার গ্রামে আসে, মাঝে মাঝে মায়েরাকে দেখে। প্রায় রাতে সে পুকুর পাড়ে গিয়ে শীষ বাজায়। ইরফান নিজেকে এত অসহায় লাগে। সে এমন অদ্ভুত কেন? তার নিজেরই উপর ভীষণ রাগ হয়। সে মায়েরাকে চায়, বাচ্চা মায়েরাকেও তাকে চায়। বাট ইরফান মায়েরাকে নিজের কাছে আনতে পারছে না। কেমন এক বিশ্রী অনুভূতি। এক রাতে পুকুর পাড়ে প্রায় অর্ধেক রাত পর্যন্ত বসেছিল, পুরো 15টা সিগারেট একেবারে শেষ করছে। রাতের মিটিমিটি করে জ্বলতে থাকা তারা আর চাঁদের আলোয় পুকুরের পানি টলমলো করেছে। ইরফান স্পষ্ট দেখতে পায় সেই টলমলো পানিতে মায়েরার মায়াবী মুখটা, ভাসা ভাসা মুখ। মৃদু হাওয়ার গাছের পাতার সাথে সাথে পুকুরের পানি মৃদু দোলে, সাথে জ্যোৎস্না মাখা মায়েরার মায়াবী মুখ। ইরফান ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটে ওঠে, বিড় করে বলে, তুমি আমার দূরে থাকা অপছন্দের এক চঞ্চল হরিণী। ইরফান মায়েরাদের বাসা চিনত না। সে পুকুর পাড় থেকে হাঁটতে হাঁটতে একটা উঠোনের চৌকি দেখে সেখানে শুয়ে পড়ত। মাঝে মাঝে এখানে এসে শুয়ে পড়ত। তার ক্যারেক্টারের সাথে একদম মানানসই না। সেখানে সে রাস্তার পাশে বসতেই 10 বার ভাবে সেখানে কান্নাকার চৌকি পাতা, সেখানে এসে শুয়ে পড়ত, শীষ বাজাত। মাঝে মাঝে নিজের অবস্থান বুঝতে পেরে দ্রুত জায়গা প্রস্থান করতে হয়। এক রাতে ইরফান আবারও পুকুর পাড়ে এসে শীষ বাজায়। এদিকে সে আবারও শুনতে পায় মায়েরার ডাক। ইরফান ঢোক গেলে মায়েরা বেরিয়ে আসছে। ইরফান অন্ধকারে দাঁড়িয়ে থাকে। মায়েরা হঠাৎই হোঁচট খেয়ে পড়ে যায়, ডেকে ওঠে, শিশোলা। ইরফান এগিয়ে যেতে গিয়েও যায়নি। তার মায়েরাকে দেখলে রাগ হয়। মেয়েটা তার হাতের শক্ত মায়ের খাবে। এই মেয়েটা চঞ্চল না হলে নিশ্চয় সুন্দরভাবে আসতো, এমন দৌড়ে আসতো না, আর এভাবে পড়েও যেত না। ইরফানের রাগ মাথা চাড়া দিয়ে উঠল। ইচ্ছে করলে আগে একে উঠিয়ে 4টা থাপ্পড় দিতে, এগুলো না। মায়েরার সামনে একটা কুকুরকে দেখে ইরফান রাগ তরতর করে বেড়ে ওঠে। কুকুরটি মায়েরার দিকে এগোলে ইরফান চোখ বড় বড় করে তাকায়। সে বার্ডফ্লাওয়ারকে আঘাত করবে বলে বিয়েটাই করছে না, আর এই কুকুর তার বার্ডফ্লাওয়ার দিকে পা বাড়াচ্ছে। কত বড় সাহস! দাঁতে দাঁত চেপে উচ্চারণ করে, ডিসগাস্টিং। কুকুরটি ইরফানের কথা শুনছে কি না। মায়েরা পাশ দিয়ে দৌড় দেয়। ইরফান সময় নষ্ট করলো না, বড় বড় পা ফেলে তার বাইকে উঠে পড়ে মায়েরার থেকে অনেকটা দূরত্বে।
এরপর হাওয়ার বেগে জায়গাটা প্রস্থান করে। ইরফান মূলত কুকুরের পিছু নিয়েছে। কিছু দূর যেতে দেখলো কুকুরটি একটা গাছের নিচে বসে হাঁপাচ্ছে। তার পাশে দুটো কুকুর ছানা, যেন তারা তার মায়ের সেবা করছে। ইরফান যে রাগ নিয়ে এসেছিল তাতে আবার কিভাবে যেন পানি হয়ে গেল। সে আর এগোল না কুকুরটির দিকে। বেশ অনেকক্ষণ সময় নিয়ে শুধু তাকিয়ে রইল কুকুর ছানা সব বড় কুকুরটির দিকে। তাদের চোখে মুখে অসত্য। সে তার বার্ডফ্লাওয়ারকে এভাবে আদর করে ছুঁয়ে দিতে পারে না। ভীষণ খারাপ লাগে তার। তার বিপরীত ধর্মী মায়েরাকে দেখে তার ভীষণ রাগ হয়। ইরফান বেশ কিছুক্ষণ পর আবারও মায়েরার এখানে আসে। সেখানে মায়েরা পড়েছিল। এসে জায়গাটা ফাঁকা দেখলো। ইরফান আশেপাশে তাকিয়ে খুঁজলো মায়েরাকে। কোথাও দেখতে না পেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গিয়ে তার বাইকের উপর উল্টো দিকে হয়ে দু পা দুই দিকে দিয়ে বসে। পকেট থেকে সিগারেট বের করে পকেট আর লাইটারটা বের করে পুরো 5টা সিগারেট পড়ায়। এরপর বাইকের উপর কোনোরকম শুয়ে দু হাত মাথার নিচে রাখে। বাম পা ভাঁজ করে ডান পা বাঁ পায়ের উপর রাখে। এরপর চোখ বুজে মলিন সুরে গান গায়। তোমাকে ছোঁয়া নেই তো আমার সাধ্য, দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য। থেমে যায় ইরফান। দৃষ্টিজোড়া অসহায়ত, চোখের মণি দুটো অন্ধকারে আকাশপানে। বার্ডফ্লাওয়ারকে ছোঁয়ার সাধ্য তার নেই। ছুতে গেলে সে আঘাত পাবে। কি করে এগোবে ইরফান? আকাশপানে চেয়ে বিড়বিড় করে বলে, সরি বার্ডফ্লাওয়ার। তারেক নওয়াজ ইরফানকে রাজি করাতে পারছে না মায়রাকে বিয়ের ব্যাপারে। অনেকদিন থেকে বলছে, কিন্তু ইরফান শোনেনি। এদিকে মায়েরা সৎ বাবা মায়ের জন্য দুদিন পর পর পাত্র নিয়ে আসে। তারেক নওয়াজ চিন্তিত। তিনি কি করবেন এবার পরিকল্পনা করলেন। তারেক নওয়াজ রুমা নওয়াজ ইরফানকে তিনা বেগমের বাড়িতে যায়। তারেক নওয়াজ এবার আটঘাট বেঁধেই নেমেছে। সে এবার মায়ের সাথে ইরফানের বিয়ে দিয়ে ছাড়বেন। ভাবনা অনুযায়ী তিনি ইরফানকে বলে বিয়ের কথা। ইরফান তো মানবে না। সে এবার রুমা নওয়াজকে অসুস্থ হওয়ার অ্যাক্টিং করতে বলে। ইরফানের উপর থেকে যেমনই হোক, ভেতর থেকে নরম। বিশেষ করে কাছের মানুষদের জন্য। মা অসুস্থ হয়েছে শুনলে ইরফান অবশ্যই বিয়ে করবে। ইরফান বিয়ে করবে না বলে গ্রাম থেকে রওনা হয়েছে। তখনই তারেক নওয়াজ জানায় তার মা মারাত্মক অসুস্থ। ইরফান গাড়ি ঘোড়ায় শুদ্ধদের বাড়ি এসে দেখে তার মা সত্যিই অসুস্থ। মাকে অসুস্থ দেখে ইরফান আর একটা কথা বলেনি। তার মায়ের কথা বারবার মনে পড়ছে। মাথা নিচু করে চুপচাপ বসে রইল জড়বস্তুর মতো। এ পর্যন্ত মায়ের জন্য আসা প্রতিটি পাত্রের অবস্থা খুব ভালোই রাখেনি ইরফান। কেউ মায়েরাদের বাড়িতে পা রাখতে পারেনি মায়েরাকে দেখার জন্য। যারা বেশি ঘাটতারামো করতো ওদের অবস্থা ইরফান সারা জীবনে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করতো। তারেক নওয়াজ ইরফানের মাথায় হাত বুলিয়ে মৃদুস্বরে বলে, বিয়ে করলে তোমার জীবন সুন্দর হবে। ইরফান মাথা থেকে বাবার হাত ঝাড়া মেরে দাঁতে দাঁত চেপে বলে, ডোন্ট টাচ মি। তারেক নওয়াজ কিছু বললেন না। ছেলে বিয়েতে রাজি হয়েছে এই অনেক। ইরফান হঠাৎ বাসা থেকে দাঁড়িয়ে তার বাবার দিকে চেয়ে বলে, বিয়ে করলে লাইফ সুন্দর হয়? তারেক নওয়াজ বোঝানোর স্বরে বলে, হ্যাঁ অবশ্যই। ইরফান ভুরু কুচকে বলে, তুমি চাও তোমার লাইফ সুন্দর হোক? তারেক নওয়াজ না বুঝে বলে, হ্যাঁ অবশ্যই চাই। ইরফান গম্ভীর গলায় বলে, ওকে। কথাটা বলে ইরফান তার মায়ের সামনে দাঁড়িয়ে বলে, আরেকটা মেয়ে দেখো আম্মু, বাবা বিয়ে করতে চাইছে। ইরফানের কথা শুনে রুমা নওয়াজ সহ তারেক নওয়াজ হতভম্ব হয়ে যায়। রুমা নওয়াজ দ্রুত শোয়া থেকে উঠে বসেন। ইরফান তীক্ষ্ণ চোখে এতক্ষণ অসুস্থ হওয়ার ভান করা সুস্থ মাকে দেখলো। এরপর চিৎকার করে বলে ওঠে, এসব ফালতু কাজ করে আমাকে বিয়ে দিতে চাচ্ছ? ফান করছো আমার সাথে? ইরফানের এভাবে কথা বলা রুমা নওয়াজ এবার সত্যি প্রেশার হাই হয়ে যায়। অবস্থা খারাপ হয়ে যায়। ইরফান বুঝছে তার মায়ের অবস্থা খারাপ হচ্ছে। তার মা অসুস্থ শরীর ইরফানের কাছে আবদার করে, সেজন্য বিয়েতে রাজি হয়ে যায়। ইরফানের অসহ্যকর এক অনুভূতি নিয়ে বিয়েতে রাজি হতে বাধ্য হয়। ইরফান শক্ত হয়ে সোফায় বসেছে। রাগে মাথা সহ পুরো বডিতে যেন আগুন জ্বলছে। তার সামনে সোফার উপর তার বাবা মায়ের ফোন একসাথে রাখা। ইরফান রাগে ফোন দুটো সর্বশক্তি আছাড় মারে। ফোন দুটো পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তার ছেলে রাগ দেখে অবাক হয় না। ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করছে, একটু একটু রাখবে। দুটো ফোনের বিনিময়ে বিয়েতে রাজি হলো, কোনো প্রবলেম নেই। ইরফানকে কিছু বলতে গিয়েও তারেক নওয়াজ জিভ গুটিয়ে নেন। একটু আগেই বলা ছেলের উদ্ভট কথা শুনে তার কাছে গেলেন না। কি সাংঘাতিক ছেলে তার।
নিজের বাবাকে বিয়ে দিতে চায়। ইরফান বেশ কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে শান্ত করে, এরপর শুদ্ধর ঘরে গিয়ে শুদ্ধর বেডে শুয়ে পড়ে। ভার্সিটি যাওয়ার আগে শুদ্ধ আজ ফারাদের বাড়িতে এসেছে, ফারাকে সাথে নিয়ে যাবে এজন্য। ফাইজ ফাইজের বাবা নেই, সেজন্য মূলত সে আসলো। দরজা খুলছে ইনা। শুদ্ধ ফারাকে মাকে সালাম দেয়। ভদ্র মহিলা সালামের উত্তর নিয়ে বেশ কিছু সময় কথা বলে শুদ্ধর সাথে। ফারার পড়াশুনোর ব্যাপারে একটু খোঁজ রাখতে বলেন। এরপর তিনি তার ঘরে চলে যান। ইনা বেশ কিছু নাস্তা সাজিয়ে দিচ্ছে শুদ্ধর সামনে, শুধু চা খেয়েছে। এরপর ইনায়াকে ডেকে পাশে বসতে বলে। ইনা ভুরু কুঁচকে বসলে শুদ্ধ ভুরু কুঁচকে বলে, এই বাড়িতে সব সার্ভেন্ট কোথায়? তোকে দিয়ে কাজ করে কেন? ইনি অবাক হয়। আরে কি বলছো তুমি এসব? তাই আমি সব এগিয়ে দিলাম। এসব মা ফাড়া আপু শুনলে মন খারাপ করবে। শুদ্ধ ফাড়াকে দেখে মনে মনে হাসলো। এরপর ভাবলেছিনভাবে বলে, করুক, তোরে দিয়ে কাজ করালে আমাকে একটা টোকা দিবি, তাহলে আমি এসে হাজির হয়ে যাব। ফাড়া পাশে থেকে রেগে গেল। সবাই তোমার বাড়ির মতো যে বাড়ির বউকে দিয়ে কাজ করাবে? শুদ্ধ পাত্তাই দিল না। ইয়ান ইনা ফাড়ার পাশে গিয়ে বলে, আপু শুদ্ধ ভাই মজা করে বলছি, জানোই তো ও কেমন। ফাড়া মুখ ফুলিয়ে রাখলো। শুদ্ধ থমথম মুখে ফাড়ার দিকে চেয়ে উঠে দাঁড়ায়। এরপর শার্টের হাতা গুটিয়ে ইনিয়ার উদ্দেশ্যে বলে, তোর ননদ রোজ লাগবে মনে হচ্ছে, স্পেশাল রোজ। ইনিয়া মৃদু হেসে বলে, বিয়ের মিষ্টি খাওয়ালে না কেন শুদ্ধ ভাই? শুদ্ধ ইনিয়ার দিকে তাকিয়ে বিস্ময় কণ্ঠে বলে, আস্তাক ফিরল, কে এসব বলছে? ফাড়া বলে ওঠে, আমি। শুদ্ধ অসহায় মুখ করে বলে, হায় হায়, বউ হয়ে বরের সব ফাটিয়ে দিলে। তোমার হাত, পা, হাঁটু, গিরা, কবজি, কবজি, পিত্তথলি, কিডনি কিছুই কাঁপলো না? ফারা অদ্ভুত চোখে শুদ্ধর দিকে চেয়ে আসছে। ইনা হাসছে। শুদ্ধ ইনার দিকে তাকে বলে, তুমি আমার মা, তুই আমার মাও, ছাও সব, পাও সব। ফাইজকে বলিস না, ও ইরফানের ছোটোখাটো ভার্সন, ঝামেলা করবে। ইনে মুখটি ভেসে বলে, আমি তো বলে দিছি। শুদ্ধ মাথায় হাত দিয়ে বলে, কি? এটা বলে এক মুহূর্তে স্বাভাবিক হয়ে পকেট থেকে ফোন বের করে ফাইজের রিসোর্টে সব মেয়ের ব্যবস্থা করছে। ওয়েট মেয়েরা পি থেমে গিয়ে ফাড়ার দিকে তাকায়। ফাড়া শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ দুষ্টু এসে এক চোখ টিক দেয়। ফাড়া থতমত খেয়ে চোখ সরিয়ে নেয়। শুদ্ধ ফোন কানে ধরে বলে, মাঝখানে ফাইজ আর চারপাশে ফাইজের মাসাজ করার জন্য কিউটি কিউটি মেয়ে, আহা এক্ষুনি পাঠাচ্ছে। ইনে চোখ বড় বড় করলে, আরে আমি বলিনি তো, তুমি এসব নষ্ট আমি করছো কেন? শুদ্ধ মেয়েকে রাগ বলে, তোর সত্য আমি বের করছি বেয়াদব। বড় ভাইয়ের পিছে লাগিস, আমার সাথে লাগতে তোর আরও 200 বার জন্মগ্রহণ করা লাগবে। কথাটা বলে শুদ্ধ ফাড়ার হাত ধরে বাসা থেকে বেরিয়ে যায়। গাড়িতে উঠে শুদ্ধ ফাড়ার দিকে চেয়ে বলে, কী হয়েছে ফাড়া পাখি? তুমি রেগে আছো কেন আমার উপর? তোমাকে ইয়ে কিনে দেইনি বলে? ফাড়া ভুরু কুচকে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ চোখে মুখে দুষ্টুমি। ফারাম মন খারাপ করে বলে, আমাদের বিয়ের ডেট ঠিক করছেন না কেন? শুদ্ধ কিছু বলতে গিয়েও থেমে যায়। তার ফোন কল আসে। পকেট থেকে ফোন বের করে নাম্বার দেখে ফারার দিকে যে মৃদু স্বরে বলে, 2 সপ্তাহ ওয়েট করো, ইরফান থাকবে না, তাই এগোতে পারছি না, নয়তো লেট হতো না। কথাটা বলে কল রিসিভ করে খুব সিরিয়াস কথা বলার ব্যস্ত। ঘাড় বাঁকিয়ে ফাড়ার দিকে দেখলো ফাড়া তার দিকে চেয়ে আছে। শুদ্ধ বাঁ হাত বাড়িয়ে ডান হাত আঁকড়ে ধরে। এরপর কথা বলতে বলতে ফাড়ার ডান হাতের উল্টো পিঠে একটু পরপর চুমু খায়। মায়েরা ইরফানের পাশের সিটে বসে আছে। ইরফান মনোযোগ সহকারে গাড়ি চালায়, সাথে কানে ব্লুটুথ লাগিয়ে কারোর সাথে ঝরঝর করে ইংলিশে কথা বলছে। মায়েরা বুঝতে পারছে না ঠিকই, কিন্তু একটু পর পর ইরফানের দিকে তাকাচ্ছে। মূলত কাল রাতের কথা ভাবছে। ইরফানকে কেমন অন্যরকম লাগছে। কাল রাতের ঘটনাটুকু ভুলতে পারছে না। ইরফান কি তাকে উদ্দেশ্য করেই গিয়েছে? মায়েরাকে যখন ব্যালকনিতে সোজা করে দাঁড় করিয়েছিল, তখন মায়েরা ইরফানকে মায়েরা জিজ্ঞাসা করছিল, আপনি কি হেসেছেন? ইরফান গম্ভীর স্বরে উত্তর দিছিল, নো। এরপর মায়েরা জিজ্ঞাসা করলো, আপনি গান গাইলেন কেন? ইরফানের সেই এক উত্তর, মাই উইশ। ইরফান কথার বলার মাঝেই একবার মায়েরার দিকে দেখলো। মায়েরা তার দিকে চেয়ে আছে।
গাড়ি থামিয়ে গম্ভীর গলা বলল, হোয়াট? মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজে বলল, আপনি আমাকে পছন্দ করেন? ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার পানে চেয়ে গম্ভীর গলা বলল, নো। একটু থেমে বলে, ইউ আর দ্যাট গার্ল আই নেভার লাইক অ্যান্ড আই নেভার উইল। তুমি সেই মেয়ে যাকে আমি কখনোই পছন্দ করিনি আর কখনো করব না। মায়েরা একটা কথা বলল না। একা একাই বেশ কসরত করে গাড়ির দরজা খুলে বাইরে বেরোতে নিলে ইরফান মায়েরার হাত টেনে বলে, হোয়াট? মায়েরা চোখ নামিয়ে ছোট করে বলে, ক্লাস শুরু হয়ে যাবে। ইরফান কিছু বলল না। গাড়ির আধ খোলা দরজা খুলে দিতেই সে নিজেই মায়েরার দিকে এগিয়ে আসে। মায়েরার সাথে ইরফান ঘেঁষে আছে। মায়েরা শক্ত হয়ে বসে থাকলো। ইরফান গাড়ির দরজা খুলে দিয়ে মায়েরার উদ্দেশ্যে বলে, ছুটির পর ভেতর থেকে বের হবে না, ওকে? মায়েরা হালকা মাথা নাড়িয়ে গাড়ি থেকে বেরিয়ে স্কুলের গেটের ভেতরে যায়। ইরফান মায়েরাকে ভেতরে যেতে দেখে গাড়ি স্টার্ট দেয়। মায়েরা ক্লাস থেকে গেল না, সরাসরি কেমন রুমের দিকে পথ ধরে। আজ মিলা কলেজে আসবে না বলে দিছে। মায়েরা আরও বেশি মন খারাপ হয়। মাথা নিচু করে চুপচাপ হেঁটে কমন রুমের এক সাইডে গিয়ে বসে। এক সাইডে রাখা বেঞ্চের কোনায় গিয়ে বসে মাথা গুজে রাখে দু হাতের উপর। ইরফানের বলা কথাটা তার ভীষণ খারাপ লাগছে। ইরফান কাল রাতের করা কাজগুলো আবার উপরের এই ইরফানের সাথে কেমন গুলিয়ে ফেলছে। বিড় করে বলে, নিষ্ঠুর শিশলা। ভার্সিটি এসে ফারা নুসরাতের সাথে টুকটাক কথা বলছে। নুসরাত আফসোস হয়ে বলে, তুই অন্য কাউকে খুঁজে পাসনি? আমাদের স্যারকে জামাই বানানো লাগলো। এবার একটু মজা করতেও বলতে পারবো না দুলাভাই বিয়ের ট্রিট দিন। পাশ থেকে সাজিদ বিরক্ত কেন বলে, তুই খাসনি জীবনে, এখন ওর জামাইয়ের থেকে তোর হাতানো লাগবে কেন? নুসরাত রেগে মুখে সাজিদের দিকে আঙুল উঁচে বলে, এই কালামানিক, আমার ইচ্ছে আমি খাবো, তাতে তোর 14 গোষ্ঠীকে। জীবনে তো 10 টাকার কিছু খাওয়াননি, কিপটুস শালা। সাজিদ রেগে বলে, তোকে আজ খাবারের মধ্যে চুবাবো। নুসরত দ্রুত সাজিদের সামনে দাঁড়িয়ে বলে, এই সত্যি? 10-12 প্লেট ফুচকা খাওয়ালে হবে দোস্ত। সাজিদ চোখ ছোট ছোট করে বলে, রাস্তায় এত অবুদ্ধ কুকুর থাকতে তোকে কোন দুঃখে খাওয়াতে যাব আমি? সাজিদের কথা শুনে ফারা শব্দ করে হাসলো। নুসরত দাঁত কটমট করে তাকালো সাজিদের দিকে, রেগে বলল, তুই কোনোদিন বউ পাবি না, মিলিয়ে নিস। সাজিদ মনে মনে হেসে বলল, সামান্য খাবার না খেয়ে এসব অভিশাপ দেওয়া ঠিক না। কুকুররা খেয়ে যা অবশিষ্ট থাকবে ওর মধ্যে তোকে হাবুডুবু খাওয়ানোর ব্যবস্থা করে দিব। সাজিদের কথা শুনে নুসরত চেঁচিয়ে উঠল, কালামানিকের বাচ্চা, তোকে আমি দেখে নেব। সাজিদ পাত্তাই দিল না, মনে মনে একটু হাসলো। উপরে মুখাভাব স্বাভাবিক হয়ে ফাড়ার সামনে দাঁড়িয়ে বলে, কংগ্রাচুলেশন দোস্ত। ফাড়া মৃদু হাসলো। শুদ্ধ ভার্সিটির এক কোণে দাঁড়িয়ে ফারাকে দেখছিল। ফারা ক্লাসরুমের দিকে যেতে নিলে সেও যেতে গিয়ে থামে গেল ইরফানকে দেখে। ইরফান তার দিকে চেয়ে আছে। শুদ্ধ নিজের শার্ট ঠিক করতে করতে চোখ ছোট ছোট করলো, কি অদ্ভুত, আমাকে এভাবে দেখছিস কেন? বউ পাত্তা দিচ্ছে না? ইরফান বিরক্ত চোখে তাকালো শুদ্ধর দিকে। গতকাল অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে একটা কথা মনে পড়ছে। মায়েরা তাকে বুড়ো বলে সম্বোধন করেছিল। সে কি আসলে বুড়ো? ব্যাপারটা ভাবতে কেমন বিশ্রী অনুভূত হলো। তবুও নিজেকে দমাতে না পারে শুদ্ধর থেকে শুনতে এসেছে তাকে বুড়োদের মতো লাগে কিনা কোনোভাবে। শুদ্ধ ইরফানকে চুপচাপ থাকতে দেখে পকেট থেকে একটা ওয়ান টাইম মাস্ক বের করে এরপর মাস্কটা মুখে দিয়ে বলে, না, মানুষের নজর আর নেওয়া যাচ্ছে না। শুদ্ধবাবু, তোকে এত কিউট হতে কে বলেছিল রে? শেষমেশ ছেলেরাও নজর দিচ্ছে তোর উপর। আমার বউটার হকের দিকে আর কতজনের যে নজর পড়বে। শুদ্ধর কথায় ইরফান তীব্র আফসোস ঝরে। ইরফান রেগে টান মেরে শুদ্ধর হাত থেকে মাস্ক খুলে ফেলে। শুদ্ধ চেঁচিয়ে ওঠে, ইন্নালিল্লাহ, আমার কোটি টাকার মাস্ক। শুদ্ধ ইরফান দাঁতে দাঁত চেপে বলে, ওর প্রাইস অনলি 10 টাকা। শুদ্ধ অসহায় মুখ করে বলে, ওটা আমার বউয়ের সম্পদ, মাস্ক ছিল, ওটার দাম কোটি টাকা। বেসুরো গলায় বলে, বোঝে না রে, বোঝে না কেউ, সে আর বোঝে না। ইরফান রেগে শুদ্ধর কলার ধরে বলে, থাপ্পড় না খেতে চাইলে মুখ বন্ধ কর। শুদ্ধ মেখে এসে বলে, ওকে ডিয়ার। ইরফান শুদ্ধকে ছেড়ে সোজা হয়ে প্যান্টের পকেটে 2 হাত রেখে এরপর বহু কষ্টে কয়েকটা শব্দ জিভ ঠেলে বের করে, আমাকে দেখতে বুড়োর মতো লাগে? শুদ্ধ ইরফানের দিক কথাটা শুনে অবাক হয়ে তাকায়, কিন্তু খুব দ্রুত নিজেকে সামনে বলে, ইয়া আল্লাহ, তুই এই সত্যি কথা কবে জানলি দাদু?
তোকে তো একদম পারফেক্ট দাদু দাদু লাগে। দাদু রে দাদু, ও দাদু কি কিউট দাদু। ওগো বুড়ো দাদু। ইরফান রেগে দাঁত কেমনি করে ফর দ্য হেল। শুধু দ্রুত জায়গা প্রস্থান করে দৌড় দেয়, একটু গিয়ে থেমে যায়। ইস, এটা ভার্সিটি, এভাবে দৌড়ালে স্টুডেন্টরা কী ভাববে। পিছু ফিরে ইরফানের দিকে একবার তাকালো, শুদ্ধ বুঝলো না ইরফানে কী হয়েছে। তবে ইরফানের কাণ্ডে তার পেট ফেটে হাসি পাচ্ছে। এ আবার নিজের চেহারা নিয়ে কবে ভাবতে শুরু করলো। ছোটবেলায় ইরফান প্রথম প্রথম যখন তাদের গ্রামে বেড়াতে গিয়ে তার সাথে বেরোতো, শুদ্ধকে যে কতজন জিজ্ঞাসা করতো ইরফান দেশি নাকি বিদেশি, এজন্য শুদ্ধ উত্তর দিতে দিতে মুখে ফেনা উঠে যেত যে ইরফান তার রক্তের মামাতো ভাই। শুদ্ধর কাছে নর্মাল লাগে, ছোট থেকে একসাথে শিখেছে। তবে মানুষের কথা শুনে সে ইরফান পরখ করত। গায়ের রং একটু বেশি ফর্সা, চোখের মনি বাদামি। শুদ্ধর মতো তো ছেলে হয়েও ইরফানকে দারুণ লাগতো। তাহলে মেয়েদের আরও কেমন লাগবে। আর এই গর্দভ নিজের চেহারা নিয়ে পড়ে আছে। শুদ্ধদের গ্রামে অনেক মেয়েরা ইরফানদের দিকে তাকিয়ে থাকতো। ইরফান তার উপর রেগে যেত, কি জ্বালা, সে কি ওদের তাকাতে বলছে। ইরফান রাগের শিকার হতেও অবশ্য ভালো লাগতো, এখনও রাগে। গ্রামের এক মেয়ের সাথে একবার লাইন লাগিয়ে দিতে গিয়ে প্রথম ধাপ অতিক্রম করেছিল, অমনি ইরফানের হাতে থাপ্পড় গেছিল। ছোটবেলার কথা মনে করে শুদ্ধর মুখে প্রশান্তের হাসি ফুটে ওঠে। বেশ ভালোই ছিল দিনগুলো। কলেজ থেকে বাড়ি ফিরে মায়েরা গোসল করে নিল, এরপর নামাজ পড়ে নিল। ভীষণ গরম লাগছে। ইরফান তাকে নামিয়ে দিয়ে অফিসে চলে গেছে। মায়েরা মনটা খারাপ করে। সকালে ইরফানের বলা সেই কথাটুকু সে মেনে নিতে পারছে না। ইরফান তাকে ধোঁয়াশার মাঝে রাখে। সে যখনই ইরফানকে একটু একটু করে বুঝতে চায়, তখনই ইরফান তার চার দেওয়ালের উপর একগাদা বিরক্তির কারণ ঢেলে দেয়। মেজাজ খারাপ লাগে মায়েরা। অসহ্য একটা লোক। এই লোক তাকে পছন্দ করবে না, সেও ওই লোককে ভালোবাসবে না। কথাগুলো ভাবতে ভাবতে আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো মুছল। পরনে একটা প্লাজো, উপরে একটা গোল পাতলা জামা। মায়েরা জানে না এগুলোর নাম কি, তবে গরমে বেশ আরাম। ইরফান হয়তো এনে দিয়েছিল। ঘরে এসি দেওয়া, মায়েরা গরমে অনুভূতি, তাই মনে মনে ভাবলো আজ সে শাড়ি পরবে। ইরফানের দাদির দেওয়া শাড়ি নয়, ভালো শাড়ি, একদম মার্জিতভাবে সুন্দরভাবে। ভাবনা অনুযায়ী মায়েরা কাপড় খুলে শাড়ি হাতালো। বেশ অনেকগুলো শাড়ি পেয়েছে। মায়েরা কোনো মতটাই বাসায় পরার মতো হঠাৎ মনে পড়লো তার শাশুড়ি বেশ কয়েকদিন আগে তাকে কয়েকটা সুতির শাড়ি দিয়েছিল। মায়েরা ওগুলো নিচের দিকে তাকে রেখেছিল, তার মনে নেই। সেখান থেকে বেশ কয়েকটা শাড়ি বের করলো, এর মধ্যে একটা পার্পেল কালারের শাড়ি চুজ করলো। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে সময় নিয়ে শাড়িটা গায়ে জড়ালো। একদম পারফেক্ট লাগছে। এটা পরে মনে হচ্ছে এই শাড়ি বাসাতেই পরার জন্য। মায়েরা মূলত মন খারাপ, এর জন্য তার শাড়ি পরতে ইচ্ছে হলো। নিজেকে আয়নার মধ্যে সত্যি সত্যি একটু হলো মন ফুরফুরে লাগে। নিজেকে পরিপাটি করে ব্যালকনিতে যায়। ব্যালকনিতে সে নয়নতারা গাছ লাগিয়েছে, সেখানে বেশ ফুল ফুটছে। মায়েরা কয়েকটা গাছে সবগুলো ফুল বসে বসে ছিল, অনেকগুলো হয়েছে। মায়েরা শাড়ির আঁচলে ফুলগুলো নিয়ে ঘরে এসে বেডের উপর রাখলো। এরপর কিছু একটা ভেবে ঘর থেকে বেরিয়ে যায়। নিচে নেমে রুমা নওয়াজকে দেখে জিজ্ঞাসা করে, মা, আপনার কাছে সুই আছে? রুমা নওয়াজ মায়রার মাথা থেকে পা পর্যন্ত দেখলো। শাড়ি পরে মেয়েটাকে বেশ ভালো লাগছে, সাথে আগের চেয়েও কিছুটা বড় বড় লাগছে। ইরফান মায়রাকে ছোট ছোট বলে মানত না, এখন তার ছেলেটা অনেকটা মেনেও নিয়েছে ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবে তার মনে হয় ইরফান এভাবে মায়রাকে দেখলে এখন যেটুকু মানতে না সেটুকু ঘাটতি পূরণ হবে। অতঃপর মায়েরার উদ্দেশ্যে বলল, তোমাকে আরও কয়েকটা এরকম শাড়ি আনিয়ে দেবো, এখন থেকে শাড়ি পরবে, বুঝেছো? মায়েরা বোকা চোখে তাকায় তার শাশুড়ির দিকে। সে চাইলে শুই, আর ইনি তাকে বলছে শাড়ির কথা। রুমা নওয়াজ কিছু না বলে তার ঘরের দিকে চলে গেল। মায়েরা বিরক্তির চোখে তাকিয়ে রইল। তার কাছে ইরফান আর তার শাশুড়িকে এক গোয়ালের গরু লাগে। মায়েরা ইরফান আর তার শাশুড়িকে বলতে ইচ্ছা করলে হাসলে কি পাপ হয়, এই জন্য হাসে না। বিশ্বাস করুন, হাসলে পাপ হয় না। আপনারা এবার হাসতে পারেন। ভাবনার মাঝে রুমা নওয়াজ ঘর থেকে বেরিয়ে এসে মায়েরার দিকে সুই সুতো এগিয়ে দিলেন। মায়েরা অবাক হয়, সে ভেবেছিল দিবে না বা নেই,
তাই সে চলে যেতে নিয়েছিল, আর উনি সুই সুতো এনে সাথে সুতোই এনেছেন। মায়েরা খুশি হয়ে রুমা নওয়াজকে সুই সুতো নিয়ে স্বভাবসুলভ হেসে বলে, আপনাকে অনেক ধন্যবাদ মা। কথাটা বলে উল্টো ঘুরে রুমা নওয়াজ উঠে দাঁড়াও। মায়েরা আবার উল্টো ঘোরার আগে রুমা নওয়াজের হাতের তোয়ালে দিয়ে মায়েরার মাথা মুছতে মুছতে বলে, মাথা না মুছে জ্বর সর্দি বাদিয়ে কি প্রমাণ করতে চাও তোমার শাশুড়ি তোমাকে দিয়ে বাড়ির সব পানির কাজ করে? মায়েরা থমথমে মুখে চুপচাপ দাঁড়িয়ে রইল। কি অদ্ভুত কথাবার্তা, সে তো এসব ভাবেইনি। রুমা নওয়াজ মায়েরা মাথা মুছে দিয়ে তার ঘরে যেতে যেতে বলে, কাজ শেষে সুই সুতা দিয়ে দিবে। মায়েরা মাথা নেড়ে সম্মতি দিয়ে তার ঘরের দিকে যায়। তার কি রিয়াকশান দেওয়া উচিত? তবে রুমা নওয়াজের এই কথাটা তার ভালোই লাগলো, আবার খোঁচা দেওয়ার বিরক্ত লাগলো। এদের মা ছেলে সবসময় রক্তারা, এটা মায়েরা বুঝে গেছে। ঘরে গিয়ে মায়েরা শুয়ের মাঝে সুতো লাগায়, এরপর একটা করে ফুল দিয়ে মালার মতো বানায়। এরপর প্রায় অনেকগুলো বানায় হাতের মাপে। গ্রামে থাকতে এসব করতো, আজ অনেকদিন পর করতে পেরে বেশ ভালো লাগছে মায়েরা। এসব করতে করতে সন্ধ্যা নেমে আসে। মায়েরা ছোট 6টা মালার মতো বানিয়ে সুই আর সুতা তার শাশুড়ি মাকে দিয়ে আসে। এরপর ঘরে এসে মাগরিবের নামাজ পড়ে হাতের মাপের মালাগুলো নিয়ে 2 হাতে 3টে 3টে করে পরলো। ফুলগুলো অনেক ঘন হয়ে থাকায় বেশ সুন্দর লাগছে। মায়েরা 2 হাত সামনে এনে মৃদু হাসে। এশার নামাজ পড়ে মায়েরা বসে বসে তার ফোন স্ক্রল করছিল। যদিও সন্ধ্যার পড়েছে, আপাতত ভালো লাগছে না, তাই ফোন নিয়ে। ইরফান ঘরে এসে মায়েরাকে দেখলো মেয়েটা উল্টো হয়ে শুয়ে ফোনের মধ্যে যেন ঢুকে আছে। সে রুমে এসেছে, তাকালো না। ইরফান বিরক্ত হয়ে এগিয়ে এসে মায়ের সামনে থেকে ফোন কেড়ে নেয়। মায়েরা চেঁচিয়ে ওঠে, আরে আমার ফোন! বলতে বলতে মাথা উঁচু করে ইরফানে দেখে চুপ হয়ে যায়। দ্রুত সোজা হয়ে উঠে বসে ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে আছে, ফোনের দিকে চেয়ে আছে। মায়েরা রিলস দেখছিল, কাচ্চি বিরিয়ানি রান্নার ভিডিও। ইরফান আর চোখে একবার মায়ের দিকে তাকালো, এরপর ফোনের আলো অফ করে তার ড্রয়ারে রেখে ড্রয়ার লক করে রাখলো। মায়েরা দেখলো ইরফানের কাজ, বিরক্ত চোখে তাকালো ইরফানের দিকে। এই লোকটা কি তার কিছুই ভালো লাগে না? মায়ের রেগে মেগে অনেক কথা শোনাতে ইচ্ছে হলো, কিন্তু কিছুই বললো না। অসহ্য করা লাগলো, কথাই বলবে না এই লোকের সাথে। সকালে তাকে উল্টোপাল্টা বলেছে, তার মন খারাপ ছিল, নিজে নিজে ভালো করছে, আর এই বিরক্তিকর লোকটা তাকে একটু ভালো থাকতে যেন গায়ে আগুন লেগে যায়। মায়েরা মুখ ফুলে বলে, ইরফান তার পরনের ব্লেজার শার্ট খুললো। হাত ঘড়ি খুলতে খুলতে মায়েরার দিকে তাকায়। মায়েরা 2 হাঁটু থুতনিতে রেখেছে। মায়েরাকে দেখতে একটু অন্যরকম লাগছে। খেয়াল করলো মায়েরা আজকে পার্পল কালারের শাড়ি পরেছে। ইরফান গম্ভীর গলা বলে, শাড়ি পরেছে কেন? মায়েরা কিছু বলল না, মাথা নিচু করে মুখ বাঁকালো। তার ইচ্ছে হয়েছে, সে পড়েছে। এরপর মায়েরাকে চুপ থাকতে এগিয়ে এসে বলে, কী প্রবলেম, কথা বলছে না কেন? মায়েরা এবারও কিছু বলল না। সে পণ করেছে ইরফানের সাথে কথা বলবে না। ইরফান বিরক্ত লাগলো। মায়েরাকে এখনও চুপ থাকতে দেখে আবারও ধমক দেয়, স্টুপিড গার্ল। এবার এরপর ওয়াশরুমে চলে যায়। ইরফান ওয়াশরুমে যেতে মায়েরা বেড থেকে নেমে টেবিলের উপর রাখা ইরফানের ফোন নেয়। সেও ফোন লুকিয়ে রাখবে ভাবলো। তার মনে পড়লো ইরফানের ফোনে কার যেন পিক দেখেছিল। এই ভেবে ফোনের লক খুলতে চাইলে বার্ড ফ্লাওয়ার লিখে, কিন্তু পাসওয়ার্ড ভুল দেখায়। মায়েরা এত রাগ হলো, এই লোকটা সব তার ইচ্ছের বিরুদ্ধে করে। রেগে মেয়ে ইরফানের ফোনটা ছুঁড়ে ফেলার সাথে সাথে 2 হাতে নিজের মুখ চেপে ধরে ইন্না লিল্লাহ। দৌড়ে গিয়ে ইরফানের ফোন কুড়িয়ে নিয়ে চেক করার চেষ্টা করলো ঠিক আছে কিনা। উপরের গ্লাস ফেটে গিয়েছে। মারা চোখ মুখে অসুস্থ। শেষ, ইরফান তাকে কাচ্চা চিবিয়ে খায়। ফোন যেখানে ছিল সেখানে রেখে মায়েরা ভদ্র হয়ে বেডের উপর গিয়ে বসে। তখনই ইরফান ওয়াশরুম থেকে বেরিয়ে এসে শাওয়ার নিয়েছে। মায়েরা আর চোখে একবার তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিল। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে মায়েরাকে দেখছে। তখনই তার ফোনে কেউ কল আসে। ইরফান এগিয়ে গিয়ে ফোন রিসিভ করতে গিয়ে স্ক্রিনের উপর চোখ পড়লে ভুরু কুঁচকে যায়। মাত্র ভালো ফোন রেখে গেছিল, এত বড় ফাটা দাগ কীভাবে বলো? ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে তাকিয়ে গম্ভীর গাল বলো, ফোন নিজেকে থাপ্পড় মেরেছে নাকি? ইরফানের কথা শুনে মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। দ্রুত বলে ওঠে, আমি ফেলিনি আপনার ফোন। কথাটা বলে মায়েরা জিভে কামড় দেয়। দ্রুত চোখ নামিয়ে নেয়। ইরফান তীক্ষ্ণ চোখে গম্ভীর হলো, ও আইসি। কথাটা বলে সামান্য ঠোঁট বাঁকিয়ে বিড়বিড় করে বলে, লিটিল গার্ল।
এরপর কল রিসিভ করে কথা বলে ব্যস্ত হয়ে যায়। মায়েরা ইরফানের কথা বলতে দেখলো, মন খারাপ করে বসে রইল। একটু পর বেড থেকে নেমে ব্যালকনিতে যায়। ইরফান মায়েরাকে ব্যালকনিতে যেতে কথা বলতে বলতে সেও ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। মায়েরা পিছু ফিরে ইরফানকে দেখে আবারও সামনে তাকালো। ইরফান তার মিনিট দুই কথা বলে ফোন রাখলো। এরপর মায়েরার উদ্দেশ্যে বলে, রুমে এসো। মায়েরা যেন ইরফানের কথা শুনেনি। ইরফান চোখ ছোট ছোট করে তাকালো। এত শান্ত মায়েরাকে সে টলারেট করতে পারছে না। রেগে বলে, স্টুপিড, কী প্রবলেম, কথা বলছে না কেন? মায়েরা তবুও কথা বলবে না। ইরফান মায়েরাকে টেনে নিয়ে তার দিকে ফিরে দাঁতে দাঁত চেপে বলে, কথা বলবি নাকি থাপ্পড় খাবি? মায়েরা চোখ টলমল করে ওঠে, মাথা নিচু করে ভারী কণ্ঠে বলে, আপনি একটা অসভ্য লোক, আমি কথা বলবো না আপনার সাথে, সরুন বলছি। বলতে বলতে দু হাতে ইরফানের উদাম বক্ষে ঠেলে সরিয়ে দেয়। ইরফান হাতে ফোন থাকায় ব্যালকনির কোণার সাথে টেবিলের উপর ফেলে রাখে। বাঁ হাতে মায়েরাকে জড়িয়ে নেয় নিজের সাথে। ডান হাতে মায়েরার গালে রেখে শীতল কণ্ঠে বলে, হোয়াটসঅ্যাপেন। মায়েরা চুপ করে থাকে। ইরফান মায়েরার গালে হাত দিয়ে মৃদু স্বরে বলে, শাড়ি, এই শাড়ি কোথায় পেয়েছো? মায়েরা নাক টেনে বলে, মা দিয়েছে। ইরফান মায়েরার গলা পেরিয়ে চুলের ভাঁজে আঙুল চালিয়ে বলে, শাড়ি পরছো কেন? মায়েরা চুপ থাকে। ইরফান মায়েরার ঘাড় থেকে চুলগুলো সরিয়ে মায়েরার ঘাড়ে ঠোঁট দাবিয়ে চুমু আঁকে। মায়েরা ঢোক গিলে চোখ বুজে নেয়। ইরফান ধীরে ধীরে মায়েরাকে তার দিকে টেনে নেয়। এলোমেলো হয় খানিকটা। মায়েরা ইরফানের দিকে হেলে যায় না চাইতো। ইরফান সূক্ষ্ম হাসলো বিড় করে, মাই বার্ড ফ্লাওয়ার। মায়েরা তার শাড়ি খামচে কাঁপা কণ্ঠে বলে, কী করছেন? ইরফান থামে। গলা শুকনো গলা ভিজিয়ে মায়েরার গলা থেকে মুখ উঠিয়ে নেয়। চোখ দুটো লাল। অন্ধকারে মায়েরা দেখতে পেল না। ইরফান মায়েরাকে ছেড়ে দাঁড়ায়। মৃদুস্বর বলে, গ্রামে যাবে? রেডি হয়ে নাও ফার্স্ট। কথাটা শুনে মায়েরা যেন এক ঘোরের মাছ থেকে ফিরল। অবাক হয়ে বলে, সত্যি নিয়ে যাবেন? ইরফান ছোট্ট করে বলে, আজকে ব্যাক করো। সো ফার্স্ট রেডি হো। মায়েরা এবার ইরফানের ডান হাত ধরে আবদার করলে, আজকে রাতটা থাকি প্লিজ। ইরফান সাথে সাথে শব্দ করে বলে ওঠে, ইম্পসিবল। মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। ইরফান নিজেও থতমত খায়। ভয়েসের টোন না চাইতেও কেমন দৃঢ় হয়ে গেছে। কিন্তু ওই স্টুপিড বয়ের সাথে রাতে থাকা সম্ভব না। তার বউয়ের কাছে এসে ভাগ বসায়। অতঃপর মায়ের দিকে চেয়ে বলে, তোমার স্টুপিড ভাই স্টুপিড বয়? মায়েরা রেগে বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই স্টুপিড, আর আপনি হলেন আসমান থেকে নেমে আসা ফেরেস্তা, অসহ্য লোক একটা। আমার ওইটুকু ছোট ভাইকেও কথা শোনায়। ইরফান কিছু বলতে গিয়েও বলল না। মায়েরাকে আগের রূপে দেখতে পেয়ে ভালো লাগছে তার। কিছু না ভেবে মায়েরা হাত ধরে ঘরের ভিতর নিয়ে গেল ফার্স্ট। মায়েরা কথা না বাড়িয়ে রেডি হতে লাগলো। না থাকলেও গিয়ে দেখতে তো পারবে, এটুকু সময় তো থাকতে পারবে, এটাই শান্তি। এই ভেবে মন ফুরফুরে হয়ে যায়। ইরফান বাড়ির মেইন গেটে দাঁড়িয়েছে। মায়েরা জুতো রেখে তার জুতো খুঁজে পায় না। ইরফান বিরক্ত হয়ে নিজে এসে জুতোর র্যাক মেলে ধরে। পুরো র্যাক ফাঁকা দেখে ইরফান অবাক হয়। সে মায়েরাকে যতগুলো জুতো কিনে দিছিল তা দিয়ে র্যাক পুরো ভরে গেছিল। সবে কোথায় গেল? সোজা হয়ে দাঁড়িয়ে মায়েরার দিকে তাকালে মায়েরা বলে ওঠে, আমি তো এখানেই রেখেছিলাম, রিতা জানে হয়তো। ইরফান গলা উঁচু করে রিতাকে রাখে। রিতা ইরফানের গলা পেয়ে এক প্রকার দৌড়ে আসে। ইরফান গম্ভীর গলা বলে, ওর জুতো কোথায়? রিতা দ্রুত র্যাক থেকে কিছুটা দূরে থাকা র্যাক থেকে মায়েরার জুতো বের করে নে। এই র্যাক পরিষ্কার করছিল সে, তাই মায়েরার জুতো এখান থেকে সরেছে। ইরফান গম্ভীর বলে, বাকিগুলো কোথায়? রিতা অবাক হয়ে বলে, আর তো নাই ভাইজান। ইরফান অবাক হয়ে বলে, হোয়াট? মায়েরা জুতো জোড়া পরে সোজা হয়ে দাঁড়ায়। এরপর ইরফানের দিকে তাকিয়ে হেসে বলে, আমি ওগুলো আমার পরিচিত সবাইকে দিয়ে দিছি। আমার জন্য 2 জোড়া জুতো রেখেছি, বুঝেছেন? ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় মায়েরার দিকে। তার মনে পড়ে সে যখন মায়েরাকে বার্ড ফ্লাওয়ার দিয়েছিল, তখন মায়েরা তার দেওয়া বার্ড ফ্লাওয়ার সবাইকে বিলিয়ে দিয়েছিল। সে ধরেই নিয়েছিল, তখন মায়েরা জানতোই না তার কথা। কিন্তু এখন ইরফানের চোয়াল শক্ত হয়ে ওঠে। দুহাত মুষ্টিবদ্ধ করে রাগান্বিত চোখে মায়ের দিকে তাকায়। ইচ্ছে করছে একে থাপ্পড় দিতে, দিতে আজ মানুষ বানাতে। আর সহ্য করা যাচ্ছে না। মায়েরা ইরফানকে দেখে একটু ভয় পায়। মনে হচ্ছে অনেক রেগে গেছে। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে চায়। তার আগে ইরফান মায়ের মুখ ডান হাতে শক্ত করে চেপে রাগান্বিত স্বরে
কি বললি আর বলবি? মায়েরা মুখে ব্যথা পায়। ইরফানের আচরণে অবাক হয়। আজ অনেক দিন পর যেন ইরফানকে দেখতে পেল। ইরফান চিৎকার করে বলে, স্টুপিড বল, কাকে দিয়েছিস এসব? স্পিক আপ। মায়েরা ভীত চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান আবারও রেগে বলে, কেন দিয়েছিস ওগুলো বল? আমার কোনো জিনিসের ভ্যালু নেই কেন তোর কাছে বল? মায়েরা ঢোক গিলে আবার কাঁপা কাঁপা কণ্ঠে বলতে চায় কিছু, কিন্তু তার আগে গালে থাপ্পড় পড়ে। মায়েরা হুমড়ি খেয়ে পড়ে। ডান দিকে হেলে গিয়ে জুতার র্যাকের সাথে কপাল ঠেকিয়ে দেয়। রিতা দৌড়ে এসে আবার ধরার আগে ইরফান টেনে মায়েরাকে তুলে বা হাতে মায়ের গাল শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলে, এত দয়ার শরীর তোর, কোথায় পেয়েছিস এত দয়া? পুরো পৃথিবীর জন্য এত দয়া, এত মায়া, সব ছোট বয়স। কথাটা বলে মায়ের এক গালে আর একের চেয়ে জোরে একটা থাপ্পড় মেরে, এতদিন পর এত শক্ত একটা থাপ্পড় খেয়ে মায়েরা এমনিতে মাথা ঘুরছিল। আবার আর একটা থাপ্পড় খেয়ে মায়েরা মনে হলো গাল ছিঁড়ে যাবে, কান ফেটে যাচ্ছে। মায়েরা আবার হুমড়ি খেয়ে পড়ে যায়। জুতো র্যাকের সাথে আগের চেয়েও জোরে ধাক্কা খায়। ডান পাশে কপালের কোণে বেশ জোরে লেগেছিল। মায়েরা মাথা ঝিমঝিম করে ওঠে। চারপাশ কেমন অন্ধকার লাগছে। রুমের আওয়াজ ইরফানের চিৎকারে ঘর থেকে বেরিয়ে এসে ইরফান এভাবে মায়েরাকে মারতে দেখে দ্রুত পায়ে এগিয়ে যান। ইরফান মায়েরার দিকে এগোনোর আগে রুমান আওয়াজ দু হাতে ইরফানকে ঠেলে শব্দ করে বলে ওঠে, ইরফান থেমে যাও। ইরফান এখন জ্বলন্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। তারেক নওয়াজ বাইরে বেরিয়েছিলেন। ভেতরে প্রবেশ করতে ভেতরকার অবস্থা দেখে তার চোখ মুখে বিস্ময়ে ভর করে। ইরফানকে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করে। মায়েরার পাশে রিতা বসে মায়েরার আগলে নিয়েছে। তারেক নওয়াজ মায়েরার পাশে চেয়ে রইল মায়া ভরা চোখে। মেয়েটা মাথা নিচু করে চেয়ে আছে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, যেন বৃষ্টি ঝরছে। তারেক নওয়াজ ইরফানের দিকে তাকালো। ইরফান এখনও মায়েরার দিকে ভর্ৎস করে দেওয়া চোখে চেয়ে আছে। তারেক নওয়াজের রাগ হয়, প্রচণ্ড রাগ হয়, আর নিতে পারছে না। ইরফানের সামনে দাঁড়ালে তারেক নওয়াজ রাগান্বিত স্বরে বলে, আমার মেয়ের গায়ে হাত তুলছে কেন? ইরফান কোনো উত্তর করল না। তার দৃষ্টি মায়েরার পানে, চোখে মুখে এখনও রাগ ঝরছে। তারেক নওয়াজের পছন্দ হলো না ইরফানের স্বভাব। ভীষণ চটল আজ ছেলের উপর। হঠাৎই ইরফানকে থাপ্পড় মারার জন্য হাত ওঠে। তখনই ভেতর থেকে টিনা বেগম বেরিয়ে এসে তার ভাই তারেক নওয়াজের হাত আটকিয়ে ধরে বিস্ময় কণ্ঠে বলে, কী করছো ভাই? এভাবে মারছো কেন ইরফানকে? তারেক নওয়াজ বোনের হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিল। ইরফানের দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলে, আমি তোমাকে মানুষ করতে পারলাম না ইরফান। কথাটা বলে দুর্বল পায়ে এগিয়ে গিয়ে সোফায় বসলেন। তার শরীর খারাপ লাগছে। তিনি ভেবেছিলেন ইরফান মায়েরাকে মেনে নিয়েছে। এতদিন এসে এই সিনারি দেখে সে আর নিতে পারছে না। টিনা বেগম বিস্ময় চোখে ইরফানকে দেখলো, সাথে মায়েরাকে মেঝেতে বসে ওভাবে নীরবে চোখের পানি ছেড়ে দেখে অবাক হলো। ইরফানের দৃষ্টি মায়েরার পানে, রাগ কমেছে কিনা। র্যাকে একটা জোরসে লাথি বসিয়ে হনহন করে বাইরে চলে যায়। মায়েরা জুতোর র্যাকের পাশে হাত রেখেছিল। ইরফান লাথি দেওয়ায় হাতের কয়েকটা আঙুলে চাপা পড়ে। মায়েরার মনে হলো জান বের হয়ে যাবে। তবু মেয়েটি একটা শব্দ করল না। ধীরে ধীরে আহত হাতটি বের করো। টিনা বেগম দ্রুত এগিয়ে গিয়ে মায়েরার সামনে বসে মায়েরাকে আগলে নিল। মায়েরা যেন একটি মায়ের কোল পেয়ে এতক্ষণে টিনা বেগমকে জড়িয়ে ফুঁপিয়ে উঠল। রুমের আজ দীর্ঘশ্বাস ফেলে স্বামীর পাশে দাঁড়ালেন। টিনা বেগম মায়েরার গালে নজর করলে যেন আঙুলের ছাপগুলো যেন মায়েরার ফর্সা গাল জল করছে। টিনা বেগম মায়েরার মুখ মুছে দিয়ে আলতো করে মৃদুস্বরে বললেন, কান্না থামাও মা। মায়েরা দু হাতে টিনা বেগমকে জড়িয়ে ধরল। কান্না থামে না মেয়েটা। টিনা বেগম ধরেই নিয়ে গিয়ে তারেক নওয়াজের পাশে মায়েরাকে বসিয়ে দিল। মাথায় এলোমেলো হিজাব খুলে দেয় নিজ হাতে। মায়েরার দিকে পানি এগিয়ে দেয়। মায়েরা একটু পানি খেয়ে মাথা নিচু করে থাকে। টিনা বেগম মায়েরার পাশে বসে মায়েরাকে জড়িয়ে নিলে তার সাথে। মায়েরা টিনা বেগমের কাঁধে মাথা রেখে চোখ বুজে নেয়। বদ্ধ চোখের পাতা দিয়ে অশ্রু গড়ায়। তারেক নওয়াজ অসহায় চোখে মায়েরার মলিন মুখটা দেখল। হাত বাড়িয়ে মায়েরার মাথায় হাত বুলিয়ে সম্বোধন করে, আমায় ক্ষমা করিস মা। আমার ছেলের সাথে বিয়ে দিয়ে আমি তো নিজের বাবা হতে চেয়েছিলাম, কিন্তু তা তো হতে পারলাম না। উল্টে আমার ছেলেকে দিয়ে তোর উপর নির্যাতন বাড়িয়ে দিয়েছি। কথাটা বলে তারেক নওয়াজ এক দীর্ঘশ্বাস ফেলে ঘরের দিকে চলে যান। রুমা নওয়াজ মায়েরার জন্য ভাত বেড়ে টিনা বেগমের কাছে দিয়ে বলেন, ওকে খাইয়ে দাও। টিনা বেগম মাথা নাড়ল, আচ্ছা ভাবি। রুমা নওয়াজ তার স্বামীর পিছু গেলেন। তিনি বুঝছেন তারেক নওয়াজ আজকের ঘটনা নিয়ে বেশ কষ্ট পেয়েছে। ইরফান উত্তর তার নিজের কেন যেন অনেক রাগ হলো। এই বাচ্চা মেয়েটাকে এভাবে মারে কেন ছেলেটা?
কিন্তু তিনি কি করবেন? ইরফান কি কখনো শুধরিবে? আজকে ভেবেছিল ইরফান মায়রাকে মেনে নিচ্ছে, অথচ আবারও সেই আগের সিন। রুমা নওয়াজের ভেতর থেকে একটা হতাশার শ্বাস বেরিয়ে এলো। টিনা বেগম হাত ধুয়ে এসে ভাত মাখিয়ে মায়েরার সামনে ধরলে মায়েরা মুখ ফিরিয়ে ভাঙা গলায় বলে, খাবো না আম্মা, আমি ঘুমাবো। টিনা বেগম মায়েরার মাথায় হাত রেখে বলে, বাচ্চামি করিস না, খেয়ে ঘুমাবে। রাতে না খেয়ে থাকলে সকালে শরীর তুলতে পারবি না। মায়েরা মলিন গলে বলে, আমার এসব অভ্যাস আছে আম্মাজান, কিচ্ছু হবে না। টিনা বেগম মায়া ভরা চোখে মায়েরার দিকে তাকিয়ে থাকলো। মেয়েটা কত ভারী কথা বলল। টিনা বেগম বুঝলেন মায়েরা প্রায় রাতে না খেয়ে ঘুমোতো। তিনি জোর করে মায়েরাকে কয়েকবার খাইয়ে দিয়েছিলেন। এরপর মায়েরাকে তার ঘরে নিয়ে যান। মায়েরা আজ আর কিছুই বলল না। গায়ের বোরখা খুলে চুপচাপ বেডের এক কোণা গিয়ে শুয়ে পড়ে। টিনা বেগম মায়েরাকে দেখলেন, ইরফান কেন এইভাবে মারে মেয়েটাকে? মায়েরা অনেক কাজ বিরক্তিকর হতে পারে, সে নিজেও মায়ের কিছু কাজে বিরক্ত হয়, কিন্তু এই ফুলের মতো মেয়েটাকে দেখলে তার কী যে মায়া হয়। তাকে কিভাবে ইরফান মারে? ভদ্রমহিলা সত্যি নিজের অসহায় লাগে। আসলে ইরফানের জন্য মায়েরা নয়, তার ভাইজান কাজটা ভালো করেনি। ইরফান মায়েরার মতো মেয়েকে নিতে পারে না। ইরফানের জন্য শান্তশিষ্ট বুঝদার মেয়ের প্রয়োজন ছিল। মায়েরা তার যার উল্টো। আর মায়েরার জন্য এরকম একজন দরকার, যে মায়ের বাচ্চামি, চঞ্চল, বোকামি সব সহ্য করতে পারে। মেয়েটির গল্প সে তার ভাইয়ের কাছে শুনেছে। তার মায়ের জন্য কান্না আসে যেন। মেয়েটার ভালো থাকা বোধহয় ভাগ্যে লেখা নেই। মায়েরা হঠাৎ ঘুম ভাঙে, পাশ ফিরে দেখলো টিনা বেগম ঘুমিয়েছে। মায়েরা ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসে। মাথার কাছে একটা ছোট্ট ঘড়ি দেখলো, 11টা বাজে। মায়েরা চুপচাপ করে বেশ অনেকক্ষণ বসে থাকলো। এতদিন পর ইরফানের হাতে শক্ত মার খেয়ে মেয়েটা মন বিষে উঠল। চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। চোখ মুছে বেড থেকে নেমে দাঁড়ায়, ব্যালকনিতে এগিয়ে যায়। ব্যালকনি গিয়ে বেশ কিছুক্ষণ একা একা দাঁড়িয়ে থাকে মায়েরা। বিষণ্ণ মন, কিছুটা নীরব, কিছুটা ব্যস্ত। শহর দেখে নেয় রং বেরঙের লাইট, আর রাতে অন্ধকারে চারপাশটাকে আলোকিত করে রেখেছে। থেকে থেকে বাড়ি, গাড়ি, বাইক, ট্রাক সব নিজ গন্তব্যে ছুটছে। মায়েরা নীরবে চোখে চেয়ে আছে। একসময় মাথা তুলে খোলা আসমানের দিকে তাকায়। আর জ্যোৎস্না নেই, তবুও মায়েরার আকাশ ভালো লাগে। ইরফানের দেওয়া থাপ্পড়গুলোর কথা মনে পড়ে। সেই প্রথম দিনে থাপ্পড় খেয়ে মায়েরা শুধু তার না দেখা মায়ের কথা মনে পড়ত। নিজের জন্য তেমন কষ্ট হতো না, সে তো ইরফানকে ভালোবাসতো না। কিন্তু আজ দুটো থাপ্পড় খেয়ে মায়ের ভীষণ কষ্ট হলো। গালে তীব্র ব্যথা, তবে মায়েরা সেই শরীরের ব্যথা কাবু করতে পারল না। ইরফানের দেওয়া থাপ্পড় দুটো তার মনে লেগেছে। সে কি বড় অপরাধ করে ফেলেছে? সে ঠিকমতো খেতে পারত না, সে তো জুতো নিয়ে কী করবে? তার শিশুরা যতই সত্যি খুবই নিষ্ঠুর, সে যতটা ভাবে তার চেয়েও বেশি নিষ্ঠুর। লোকটা তাকে মেরে বোধহয় শান্তি পায়নি। চোখ থেকে না চাইতে দুঃখ ভরা অশ্রু গড়িয়ে পড়ল। মনে মনে সেই না দেখা মাকে কল্পনা করলো, যে মা তাকে এত কষ্ট করে 10 মাস পেটে বেরিয়েছে। সে শ্যামলা রঙের ছিল। মায়েরা ভীষণ ভালো লাগলো শ্যামলা মেয়েদের। এই যেমন মিলা মেয়েটা। মায়েরা মিলাকে ভেবে কল্পনায় তার মাকে সাজায়। মায়েরা তাকে নাম দিয়েছে, বিড়বিড় করে আওড়ালো, শ্যামামা। মনে মনে প্রশ্ন জাগে, তার শ্যামামা থাকলে সে কি তার মায়ের বুকে ঘুমাতে পারত? কেউ বাধা দিলে সে ঘুমাতো জোর করে, সে যে ইচ্ছা বলুক। সে শুনতো না। কেউ কি বলতো এটা তার গর্ভধারিণী মা? কিন্তু এখন সে পালিত মাকে চেনে, রক্তের সম্পর্ক নেই। সে সেই মায়ের বুকে না যেতেও তাকে কটু কথা সহ্য করতে হয়। মায়েরা সাহস হয় না পা বাড়ানো। অন্ধকারে আকাশপানে চেয়ে থাকা দুটো চোখ থেকে অশ্রু গড়িয়ে গাল বেয়ে পড়ে তার শিশলা। আর তার না দেখা অদৃশ্য শ্যামামাকে ঝাপসা দেখল, যারা ভীষণ নিষ্ঠুর। একজন তাকে রেখে চলে গেছে, আর একজন শুধু মারার সুতো খুঁজে বেড়ায়। ব্যালকনি থেকে ভেতরে ঘর থেকে বেরিয়ে এসে ঘর থেকে বেরোলে ইরফানের দাদিকে দেখে ড্রয়িংয়ে বসে পানি খেতে। ইরফানের দাদি মায়েরাকে দেখে কাছে রাখলো। মায়েরা মাথা নিচু করে এগিয়ে যায় দাদিমার পাশে। ইরফানের দাদি মায়েরাকে তার পাশে চেয়ারে বসে মায়ের গালে হাত দেয়। সে সন্ধ্যার পরপর ওষুধ খেয়ে ঘুমিয়েছিল, তখন কোনো কিছু জানে না। পরবর্তীতে টিনা বেগম তাকে সব বলেছে। মায়ের জন্য তার মায়া হলো। মৃদু স্বরে বলে, ঠিক হয়ে যাবে দিদিভাই।
মায়েরা মায়া মায়া চোখে তাকালো ইরফানের দাদির দিকে। তার নিজের দাদির কথা মনে পড়লো। এই নামে তাকে তার দাদি ডাকতো। তার দাদি গ্রামে হলো, গায়ের রং ছিল ফর্সা। দাদি বেঁচে থাকলে মায়েরা তার মাঝে দাদির কাছে ঘুমাতো। তার দাদি নিজের অন্যের বাড়িতে থাকতো, তাই তাকে সবসময় নিতে পারতো না, কিন্তু মাঝে মাঝে তাকে বুকে নিয়ে ঘুমোতো। একদিন সেই বুকটাও হারিয়ে গেল মায়েরার জীবন থেকে। সবাই তাকে একা ফেলে চলে যায়। মায়েরা ইরফানের দাদির দিকে চেয়ে আবদার করে, দাদিমা, আজ আপনার সাথে আমাকে ঘুমাতে নেবেন? ইরফানের দাদি মৃদু হেসে বলল, অবশ্যই। মায়েরার মুখে ছোট্ট এক প্রশান্তের হাসি ফুটে ওঠে। রাত 1টা, ইরফান বাড়ি ফিরছে। ঘরের লাইট জ্বাললো, বেডের উপর নজর কাড়লো, দেখলো বেড ফাঁকা। ইরফান ঢোক গেল, দ্রুত পায়ে ব্যালকনিতে গিয়ে চেক করলো মায়েরা আছে কিনা। নেই। ওয়াশরুম চেক করলো, কিন্তু পায় না। ইরফান ফোঁস করে শ্বাস ছাড়তে ঘর থেকে বেরিয়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে তার ফুপু দাদি দুজনে বসে আছে। তাদের কারো কাছে মায়েরা আছে বলে মনে হয় না। ইরফান আগে তার ফুপুর ঘর চেক করলো, মায়েরাকে না পেয়ে সরাসরি তার গ্রান্ডমার ঘরে যায়। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে ড্রিম লাইটের আলোয় মায়েরার মুখটা সর্বপ্রথম তার চোখে পড়লো। তার গ্রান্ডমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ইরফান ধীর পায়ে এগিয়ে গিয়ে মায়েরার পাশে দাঁড়ায়, চোখে মুখে পানে চেয়ে থাকে, চোখে মুখে অসত্য। আজ কতদিন পর রাগটাকে সামলে নিতে না পারে আবারও তার বার্ড ফ্লাওয়ারকে আঘাত করলো। ইরফানের গলা শুকিয়েছে। সামান্য নিচু হয়ে মায়েরাকে তার গ্র্যান্ডমার থেকে ছাড়িয়ে নিলে মায়েরাকে কোলে নিতে গেলে ইরফানের দাদি মায়েরাকে নিজের সাথে শক্ত করে ধরে বলে, কেন এসেছো এখানে? ইরফান ভুরু কুচকে গম্ভীর করে বলে, ওকে দাও। ইরফানের দাদি মায়েরার মাথায় হাত বুলিয়ে রেগে বলে, ওকে ভুলে যাও, আর পাবে না ওকে। আমি আসলে মাঝে সব ঠিক করতে আসলাম, দেখে যা একটু ঠিক ঠিক লাগলো সব শেষ। ওকে আমি আমার সাথে কানাডা নিয়ে গিয়ে কানাডিয়ান ছেলের সাথে বিয়ে দিল। ইরফান তার গ্র্যান্ডমার কথা শুনে কথা বলার মাঝে শব্দ করে বলে ওঠে, গ্র্যান্ডমা! এত শব্দ করে কথা বলে মায়েরা ঘুমের মধ্যে নড়েচড়ে উঠলে ইরফানের দাদি চোখ বুঝলেন তিনি রেগে আছেন ইরফানের উপর। এই মেয়েটাকে মেরে গালটার কী অবস্থা করেছে, চোখ বুজে দেখে বলো। ইরফান, দাদুভাই, তুমি এখন যাও। তুমি দেখছো ওর গালের অবস্থা, তোমার মাঝে দয়া মায়া নেই, ও আমার সাথে থাকুক, তুমি যাও। ইরফান মায়েরার দিকে তাকালো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মাথা নিচু করে মায়েরার গালে দুটো চুমু খেলো। ইরফানের দাদির চোখ ছোট ছোট করে বলল, আমাকে তোমার চোখে পড়ছে না? ইরফান গম্ভীর করে বলে, ওকে দিচ্ছ না তো কী করবো, ওকে এখানে আদর করছি, তুমি চাইলে দেখো। ইরফানের দাদু চোখ মুখ কুচকে তাকিয়ে রইল, তুমি যাবে এখান থেকে? ইরফান বিরক্ত কণ্ঠ বলে, বার্ড ফ্লাওয়ারকে আমাকে দাও, আমি নি কিন্তু নিজেই নিতে পারবো, তুমি ব্যথা পাবে বলে চেয়ে নিচ্ছি। ইরফানের দাদি আবারও চোখ বুঝলো, তুমি যাও এখান থেকে, আজ কিছুতেই তো আমার দিদিভাইকে তুমি পাবে না। ইরফান মায়েরাকে টেনে ধরে বলে, গ্র্যান্ডমা, ওকে ছাড়ো। ইরফানের দাদি মায়েরাকে ছাড়ে না, রেগে বলে, ইরফান, আমি কিন্তু তোমাকে মারবো, ওকে ছাড়ো। ইরফান অসহায় কণ্ঠে বলে, গ্র্যান্ডমা, তুমি ওকে ছাড়ো প্লিজ। ইরফানের দাদি এবার কিছুটা দমলো মনে হয়। ইরফানকে একটু অন্যরকম লাগছে। মায়েরাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে ইরফান মায়েরাকে কোলে তুলে নেয়। 1 সেকেন্ড সময় নষ্ট না করে বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফানের দাদি অবাক হয়ে ইরফানের কাণ্ডে। সে ধূপধাপ মেরে দেয়, আবার এই মেয়ে ছাড়া চলে না, একে কীভাবে সিধে করা যায়। ইরফান মায়েরাকে তার বেডে শুয়ে দিল, এরপর বাইরে গিয়ে ফ্রিজ থেকে বরফ আনে। মায়েরার পাশে বসে 2 হাতে খুব মনোযোগ দিয়ে মায়েরার গালে বরফ দিয়ে দেয় আলতো করে। মায়েরা চোখে মুখে বিরক্তি, গালে ঠান্ডা অনুভূতি হতে মেয়েটা চরম বিরক্তিতে এপাশ ওপাশ ফিরে দাঁড়ায়। ইরফান মায়েরার দিকে হেলে মায়েরাকে তার দিকে ফিরে মুখ নামিয়ে মায়েরার ভেজা গালে চুমু আঁকে, হাতের অর্ধেক বরফ ছুঁড়ে ফেলে হাত থেকে। এরপর আহত গালে বেশ কয়েকটা চুমু আঁকে। এরপর ইরফান বেড থেকে নেমে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে আসে। ঘড়িতে বেজে 1টা বেজে 25 মিনিট। এগিয়ে গিয়ে লাগেজ গোছায়। বেশ সময় নিয়ে তার কাজ শেষ। এরপর নিজের ফর্মাল শার্ট প্যান্ট পরে নেয়, সাদা শার্টের উপর কালো কোট, কালো প্যান্ট। এরপর হাত ঘড়ি নিয়ে মায়েরার পাশে এসে দাঁড়ায়, হাত বাড়িয়ে মায়েরার গালে হাত রেখে মৃদু স্বরে বলে, সরি বাটফ্লাওয়ার। কথাটা বলে মায়েরার কপালে একটা চুমু ওকে। এরপর লাগেজ নিয়ে গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে যায়।
রুমা নওয়াজ তার স্বামীর জন্য রেগে বসে আছেন। তারেক নওয়াজ ঘুমাতে পারছে না, কেমন ছটফট করছেন। রুমা নওয়াজ পানি আনার জন্য দরজা খুলে দেখলো ইরফান। অবাক হয়ে হয়, বেশি অবাক হয় ইরফানকে ফিটফাট হয়ে রেডি হতে। বিস্ময় কণ্ঠে জিজ্ঞাসা করে, এত রাত তুমি কোথায় যাচ্ছ তুমি? ইরফান মৃদু স্বর বলে, কানাডা আসছি আম্মু। রুমা নওয়াজ অবাক হয়ে বলে, কি বলছো এসব? বিদেশে যাবে কেন? ইরফান দীর্ঘশ্বাস বলে, অফিসের কাজ, ভার্সিটির কাজ। কথাটা বলে ইরফান কিছু শব্দ করে বলে, বাবা আসছি। ভেতর থেকে তারেক নওয়াজ গম্ভীর করল, খবরদার আমাকে বাবা বলে ডাকবে না। যেদিন মানুষ হতে পারবে সেদিন আমাকে ডাকবে। আমি কোনো অমানুষের বাবা হতে চাই না। রুমা নওয়াজ ইরফানের দিকে তাকিয়ে ইরফানের মাঝে তেমন কোনো হেলদোল দেখল না। নীরবে উল্টে ঘুরে দাঁড়ায়। রুমা নওয়াজ দ্রুত স্বামীর কাছে এসে বিচলিত কণ্ঠে বলে, ইরফান বিদেশে যাচ্ছে কেন? ইরফানের বাবা, তুমি জানতে ও কতদিনের জন্য যাচ্ছে? তারেক নওয়াজ চোখ বুজে রেখে বলে, যতদিনের জন্য ইচ্ছে যাক, আর না আসুক কখনো সেটাও ভালো। এরকম ছেলে আমার লাগবে না। রুমানার চোখ ছলছল করে বলে ওঠেন, অতঃপর ঠান্ডা করে বলে, তুমি আমার ছেলেটাকে এরকম করছো কেন? তুমি শুধু ওর উপরটা দেখছো, ভিতরটা দেখছো না। ও তোমার সেই আদরের মেয়ের কত যত্ন করে সেসব দেখছো না। তুমি জানো তোমার আদরের মেয়ে কী করছে? ওকে আমার ছেলেটা ভালোবেসে কতগুলো জুতো কিনে দিয়েছে। তোমার আদরের মেয়ে সেই আমার ছেলের কথা না ভেবে সবাইকে বিলিয়ে দিছে। এটা কি ঠিক করছে? তারেক নওয়াজ স্ত্রীর কথা শুনে রেগে তাকালেন। শান্ত গলায় বললেন, একদম ছেলের হয়ে সাফাই গাইবে না। ওটাকে আজ আমার মানুষ বলতে ইচ্ছে করছে না। ওই ফুলের মতো মেয়েটাকে মারতে মারতে ছেলেটার বুক কাঁপলো না? সামান্য হাত কাঁপে না? কত বড় অপরাধ! মানলাম তোমাদের মা মেয়ের ছেলের কথা ঠিক, সে অনেক বড় অপরাধ করছে, কিন্তু ও বাচ্চা মেয়ে। ওরা হাজারটা অপরাধ করবে, তাই বলে ওকে মারতে হবে? তারেক নওয়াজের কথা বলতে বলতে হাইপার হয়ে যায়। একটু থেমে শ্বাস নেয়। লোকটার চোখের কোণে কিছুটা স্মৃতি ভেসে ওঠে। গলার জন্য নামিয়ে মলিন করে বলে, মায়েরা যে পরিবেশে বড় হয়েছে তুমি কল্পনা করতে পারবে না রুমা। একদিন বিকেলে আমি ওদের বাড়ি গেছিলাম। মায়েরার জন্য আমি ওদের বাড়িতে যেতাম সবসময়, তুমি জানো তো। গিয়ে উঠানে পা রেখেছি, তখনও দেখি একটা জামা পায়ের কাছে এসে হুমড়ি খেয়ে পড়লো। আমি অবাক হয়েছি। মায়েরা দ্রুত আমার পায়ের কাছে পড়ে দাঁড়ায়। এরপর কাছুমাসে দাঁড়িয়ে আমাকে সালাম দেয়। আমি কথা বলতে পারছিলাম না। মেয়েটার দুগাল ফেটে রক্ত ঝরঝর করছিল। এমনই হয়েছিল। মায়েরা সৎ বাবা এভাবে মেরেছিল, কারণ জানি না। সেদিন দেখে অবাক হয়েছিলাম। মেয়েটার চোখে লজ্জা ছিল। আমার সামনে মায়ের খাওয়াতে লজ্জা পেয়েছিল। তার মুখে হাসি। আমি হাসতে পারলাম না অমর ফুলের মতো মেয়ের গালের অবস্থা দেখে। তার সৎ বাবা আমার পাশ কাটিয়ে চলে গেলেন। মেয়েটা দৌড়ে ভেতর থেকে মোড়া এনে আমার দিকে এগিয়ে মিষ্টি করে বসতে বললেন। আমি কি বলবো বুঝিনি, শুধু মেয়েটার কথাই লেগে দেখে গেছিলাম। কথাটা বলে তারেক নেওয়ার শ্বাস নেয়। বেশ কিছুক্ষণ চুপ থেকে বলে, আরে একদিন গিয়েছি, হঠাৎ আমার সামনে ভাতের থালা উল্টে এসে পড়ে। আমি অবাক হয়ে দেখলাম মায়েরা টেবিলে বলে এসে ওর সৎ বাপ নামে জানোয়ারটা মেয়েটার মুখ থেকে খাবার কেড়ে নিয়েছে। সেদিন কারণ শুনেছিলাম ওই পশু নাকি খাবার কম পড়বে, মায়েরা তার আগে খেতে বসায় এমন। মায়েরা সেদিনও চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছিল। আমি মায়েরাকে দেখতে গিয়ে এক এক দিন এক একভাবে অত্যাচারিত হতে দেখতাম। এই জন্য ইরফানকে এত করে বলতাম বিয়েটা করে নিতে। মায়েরা মা আমার হাতে পায়ে ধরতো আমার ছেলেটার সাথে যেন বিয়ে দিয়ে মেয়েটাকে ওই জাহান্নাম থেকে নিয়ে এসে। কিন্তু কী করব, এত নিরুপায় ছিলাম। ইরফান শুধু বলতেই থাকতাম, কিন্তু ও রাজি হতো না। মাঝে মাঝে ভাবতাম অন্য ছেলে দেখে বিয়ে দে, কিন্তু মেয়েটাকে দেখে এত মায়া লাগে, আমি যেন তার বাবা হওয়ার লোভ সামলাতে পারিনি। আমার বন্ধু রেখে যাওয়া শেষ স্মৃতি। কথাগুলো বলে তারেক নওয়াজ আবারও থামে, গলা জড়িয়ে আসি। আবারও বলে, ইরফানকে শেষমেশ তো রাজি করাতে পেরেছি, কিন্তু কখনো বুঝিনি মেয়েটাকে এখানে এসে এভাবে মার খেতে হতো। যদি জানতাম তবে সত্যি মায়েরাকে আমার মেয়ে করা আনার দুঃসাহস দেখাতাম না। কথাটা বলে তারেক নওয়াজ দীর্ঘশ্বাস ফেলেন। এরপর হাজারো আক্ষেপ জমানো। এরপর আবারও বলে, একদিন মায়ের সাথে রাস্তায় দেখা হয়। মেয়েটা খালি পায়ে মাথা নিচু করে একা একা হাঁটছিল। আমি ডাকলে আমাকে সালাম দেয়। মেয়েটির মুখ একদম শুকনো ছিল। বিকাল ছিল তখন। আমি মায়েরাকে জিজ্ঞেস করলাম, খেয়েছো কি না? মায়েরা হেসে জিজ্ঞেস করে, হ্যাঁ খেয়েছি, পেটে জায়গা নেই একদম। তুমি জানো সেদিন ওকে যেই দেখবে সেই বলবে মেয়েটা সারাদিন না খেয়ে আছে, অথচ মুখে সেই নিদারুণ হাসি ফুটিয়ে মিথ্যে বলছে। আমি বলছিলাম, মিথ্যে বলছো তুমি? মায়েরা মুখ মলিন হয়ে যায়। মেয়েটা মাথা নিচু করে নেয়। আমি জিজ্ঞাসা করলাম,
কেন না খেয়েছো? মায়েরা হেসে উত্তর দেয়, এটা তো নতুন নয় আঙ্কেল, এছাড়া আমার অভ্যাস আছে। আমি যখন বললাম তুমি কি মাঝে মধ্যে না খেয়ে থাকো, সে একটা ভারী উত্তর দিয়েছিল। কথাটা বলে তারেক নওয়াজ বেশ অনেকক্ষণ চুপ থাকে, এরপর ভারী গেলে বলেছিল, যারা 3 বেলা খেতে পারে তারা তো ভাগ্যবতী হয় আঙ্কেল। তুমি বুঝছো পারছো রুমা, এই মেয়েটা 3 বেলা কখনো খেতে পায়নি। যারা 3 বেলা পেট ভরে খায় মায়েরা তাদের ভাগ্যবতী ভাবে, আর এই মেয়ের গায়ে তোমার ছেলে দিনের পর দিন হাত তোলে। মেয়েটা এত কিছুর পর সৎ মায়ের একটুখানি ভালোবাসা পেয়ে বলতো সে অনেক ভাগ্যবতী। এমন মা কয়জন পায়? তার সৎ বাবার মার খেয়ে ভুলে যেত, অবজ্ঞা অপমান সব ভুলে। তার সৎ মায়ের হাতে কখনো মায়ের খায়নি, সৎ মা আদর করত, তাই সে সব ভুলে থাকতো। আমার বন্ধুর উপর খুব রাগ হয়, অভিমান হয়, ওর বউয়ের সাথে এই আচরণগুলো করতো। মায়ের সন্তান হয়ে বাপের পাপের শাস্তি বোধহয় পেয়েছে জীবনে। মায়েরা দাদির সাথে আমার সম্পর্ক ভালো ছিল, মায়ের মতো একদম। সে মায়ের জীবনী শুনিয়ে এসেছে, ওর মায়ের করুণ আর কাহিনী। সেসব বলে দ্রুত শেষ করা যাবে না। ভদ্রমহিলা মায়েরাকে পেটে নিয়ে যে অত্যাচারগুলো সহ্য করছে সেসব ভাবলে খারাপ লাগে। সেই কাহিনীগুলো মায়েরার নাকি সেদিন খুব কেঁদেছিল, একটু পর পর জ্ঞান হারাচ্ছিল। ওর মা আমাকে দেখলে বলতো আমি মায়েরাকে ডক্টর দেখাই। ডক্টর বলেছিল মায়েরার ব্রেনের উপর খুব চাপ পড়ছে এমনই। আমি নিজেই ওষুধ কিনে বেশ অনেক দিন মেয়েটার চিকিৎসা করাই। তবে কি বুঝতে পারছো, মেয়েটা সেই কাহিনী শুনে পাগল হতে বসেছিল। বিয়ের পর সেই মায়ের কাহিনী তার নিজের সাথে রিপিট হচ্ছে। ইরফান এত এত জঘন্য ব্যবহার ওর মনে প্রভাব ফেলে। এরপর ইরফান ওর সামনে চাঁদ সূর্য এনে দিলে ওর মনে ধরবে সেসব। আমি বুঝতে পেরেছি মায়েরা ইরফানের সাথে স্বাভাবিক হতে পারবে না, তাই ডিভোর্সের কথা বলতাম। কিন্তু কখনো কখনো স্বার্থপর হয়ে যেতাম, মেয়েটা আমার কাছেই থাক। ও কখনো বাবার ভালোবাসা পায়নি, আমি ওকে একটু বাবার হয়ে ভালোবাসি। ইরফান মায়েরাকে মেনে নিচ্ছে না মনে হলো। সব মিলে ভাবলাম মায়েরা হয়তো একটা স্বাভাবিক জীবন পাবে, কিন্তু না, তোমার ছেলের দ্বারা এসব হবে না। আমি মেয়েটাকে একটু সুস্থ জীবন দিতে পারলাম না, একটু সুখ এনে দিতে পারলাম না। তারেক নওয়াজ কথাগুলো বলে তার ঝাপসা চোখ জোড়া মুছে নিল। রুমা নওয়াজ বিস্ময় চোখে চেয়ে রইলেন তারেক নওয়াজের পানে। অতটুকু মেয়ের জীবনে এমন মেয়েটাকে দেখে একটু বোঝা যায় না রুমা নওয়াজের চোখ কখন যে ভিজে গেছে সে নিজেও টের পায়নি। ইরফান বেশ কিছুক্ষণ পর বাবা মায়ের ঘরের সামনে দাঁড়িয়ে কিছু পা বাড়াতে নিলে তার বাবার কথা শুনে যায়। মায়ের জীবনের কাহিনী, এক টুকরো দুঃখ তার কাছে এসে বাড়ি খায়। তার কষ্ট হচ্ছে, অস্থির লাগে। ইরফান এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে আসে, তার ঘরের ভেতরে প্রবেশ করে পায়ের গতি থামিয়ে দেয়। বেডের দিকে তাকায় অসহায় চোখে। মায়েরা গুটিসুটি মেরে শুয়েছে, ডান হাতটি ডান গালের নিচে পেতে কি নিশ্চিন্তে ঘুমায় মেয়েটা। ইরফান ঢোক গিলে তার বাবার কথাগুলো কানে বাজে। তার বার্ড ফ্লাওয়ার কখনো 3 বেলা খেতে পায়নি? তার বার্ড ফ্লাওয়ারের সামনে ভাতের প্লেট উল্টে দেওয়া হতো? এত কষ্ট পেয়েছে বার্ড ফ্লাওয়ার কোটিপতি হওয়ার ইচ্ছে করেছিল? ইরফান দু হাতে মাথার চুল টেনে ধরে। তার বার্ড ফ্লাওয়ারকে অন্য কেউ মেরে মেরে কেটে দিত, এরপর বিয়ের পর সেও মারত তার বার্ড ফ্লাওয়ারকে, আজও মেরেছে। ইরফান ডান হাত উঠিয়ে বুকে বাঁ পাশে কয়েকটা মালিশ করে। কেমন চিনচিন ব্যথা, গলা শুকিয়ে আসছে। হঠাৎ বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে বেডের উপর উঠে মায়েরাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে। তার শরীর কাঁপছে মৃত। মায়েরা ঘুমের মাঝে নড়ে চড়ে ওঠে, এত শক্ত বাঁধন অনুভব করে। ইরফান মায়েরার গলায় মুখ গুজে কাঁপা কাঁপা কণ্ঠে বিড়বিড় করে, আই এম রিয়েলি সরি বার্ড। কিছুক্ষণ পর মাথা তুলে মায়েরার ঘুমন্ত মুখ পানে চেয়ে অসহায় কণ্ঠে কেমন করে ডাকে, বার্ড। মায়েরা ঘুমের ঘোরে কাঁপানো কণ্ঠে বলে, শিশওয়ালা আমায় মেরে। মায়েরা ইরফান মায়েরাকে শেষ করতে দেয় না, তার ঠোঁট দ্বারা মায়েরার ঠোঁট চেপে ধরে, শব্দ করে চুমু আঁকে মায়েরার শুকনো ঠোঁটে। এরপর মায়েরার কানের কাছে মুখ নিয়ে ছোট্ট করে বলল, প্রণয়ের অমল কাব্য পর্ব 20, পুরো গল্পটা প্লে লিস্টে।